সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬২৪তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই সুকুমার রায়ের জীবনের চরম আশ্চর্যজনক এক হৃদয় বিতারক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে স্বামীকে মুসলমানি করা স্ত্রী। এই টাইটেল, আচ্ছা হ্যাঁ, টাইটেলটা আসলে এরকমই দিয়েছে ওরা, কিন্তু এটাই আসলে মূল ঘটনা। কেন বাসর ঘরে স্বামীর সঙ্গে এমন কাজ করলো এক নববধূ, যা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। জীবনের গল্প অনুষ্ঠানে আজ সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী এক গল্প আপনি শুনতে যাচ্ছেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই সুকুমার রায়ের এই বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে তাকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। হিন্দু ভাইদের আদাব আর মুসলিম ভাইদের সালাম। আমার নাম সুকুমার রায়, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ভাই বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন স্কুল মাস্টার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা হাই স্কুলে শিক্ষকতা করে। অত্র এলাকাতে আমার বাবার অনেক সুনাম। সবাই আমার আব্বাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে। যদিও আমাদের ঘরে সম্মানের কোনো অভাব নেই, কিন্তু ছোটোবেলা থেকে দেখে এসেছি পরিবারে প্রচুর অর্থের অভাব। আমার বাবা হাই স্কুলে চাকরি করতো ঠিক, কিন্তু যে টাকা বেতন পাইতো তা দিয়ে মূলত আমাদের সংসার চলতো না। পরিবারে ছিল প্রচণ্ড রকমের অভাব অনটন। আমি ছিলাম পরিবারের সবচেয়ে ছোট ছেলে, এবং ছোট ছেলে হওয়ার কারণে আমি এই অভাবগুলো মেনে নিতে পারতাম না। অভাবের সংসারে অভাব নিয়ে মায়ের সঙ্গে বাবার সঙ্গে খুব ঝগড়াঝাটি করতাম। আমি ছোটোবেলা থেকেই খুবই উগ্র মেজাজে একটা ছেলে ছিলাম। কাউকে মানতাম না, কারো কোনো কথা শুনতাম না। বাবা যদিও একজন স্কুল মাস্টার ছিল, তবে আমি খুব কষ্ট করে নিজের নামটা লেখা পর্যন্ত শিখেছি। আমি নাম লেখা ডিগ্রি কমপ্লিট করেছি। প্রাইমারি স্কুল শেষ করে আমি হাই স্কুলে ভর্তি হতে পারিনি। আমি হাই স্কুলে ভর্তি হইনি আমার আব্বার সঙ্গে ঝগড়াঝাটি করে। ছোটোবেলা থেকে মহল্লায় পাড়ায় হিন্দু মুসলিম সবাই মিলে ভাই ভাই করে আমার দিনগুলো কাটতে থাকে। আমাদের পাড়ার আশেপাশের সবগুলো ছিল মুসলিম পাড়া। আমার বন্ধুবান্ধবদের মধ্যে বেশিরভাগই ছিল মুসলমান। আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, এরকমও হতো যে আমি মাঝে মাঝে আমার বন্ধুদের সঙ্গে মসজিদের বারান্দায় গিয়ে বসে থাকতাম। আমার ভিতরে ধর্ম নিয়ে কোনো বিরোধ ছিল না। আমার কাছে হিন্দু মুসলিম সবাই একই ছিল। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় আনুমানিক 17 কি 18 বছরের কাছাকাছি। সেই মুহূর্তে আমার মা আমাকে নিয়ে আর পারতেছিল না। শেষমেশ আমার মা আমার মামাকে বলল আমার এই পরিণতির কথা। আমার মামা ছিল একজন ব্যবসায়িক। আমার মামার গঞ্জে দোকান ছিল। তা আমার মা যখন বলল যে সুকুমার তো কোনো কাজকাম করে না, বাড়ির মধ্যে এরকম ভোবো করে ঘুরে বেড়ায় এবং টাকা টুকা ঘর থেকে চুরি করে নিয়ে যায়, ওর বাবার সাথে ঝগড়া করে, এগুলো বলে মামা তখন বলল যে ঠিক আছে, তাহলে সুকুমারকে আমার দোকানে পাঠিয়ে দাও। মা তখন আমাকে বলল যে মামার দোকানে কাজে যাওয়ার জন্য। দেখেন, মা যখন আমাকে বলল মামার দোকানে কাজে যাওয়ার জন্য, আমি মুহূর্তের মধ্যে অনেক খুশি হয়ে গেলাম। কারণ আমি জানি মামার দোকানে কাজে যাওয়া মানেই টাকা। মামার ক্যাশ থেকে টাকা চুরি করব এবং খুবভাবে মজা মাস্তি করে খাবো। এই চিন্তা করে মা বলার সঙ্গে সঙ্গে আমি তখন রাজি হয়ে গেলাম যে ঠিক আছে, আমি মামার দোকানে কাজে যাব। তার 2 থেকে 3 দিন পরে আমি তখন ব্যাগ টেক সব কিছু রেডি করে মামার বাড়িতে চলে গেলাম। আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়িটা বেশ দূরে, যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। 1-1.5 ঘন্টা জার্নি করে আমি নানু বাড়িতে গেলাম। আমার নানা নানি কেউ ছিল না, কিন্তু আমার 3 মামা ছিল এবং 1 খালামণি ছিল। তো সবাই আমার সঙ্গে বেশ ভালো এবং মধুর সম্পর্ক ছিল। বড় মামার দোকানে এর পরের দিনে আমি কাজের উদ্দেশ্যে যাব। সকালবেলায় মামা মামিকে বলে দিয়েছে যে সুকুমার ঘুম থেকে উঠলে ওকে দোকানে আসতে বলবা। ঘুম থেকে ওঠার পর মামি নাস্তা দিল। নাস্তা কমপ্লিট করার পরে বলল যে যাও, তোমার মামা দোকানে যেতে বলেছে। আমি তখন সকাল সকালে দোকানের পথে রওনা দিলাম। দোকানে যাওয়ার পরেই মামা দেখি ক্যাশে বসে আছে। আমারই বলতেছে যে সুকুমার, দোকানটা একটু ঝাড়ু দিয়ে দে। যখন দোকান ঝাড়ু দেওয়ার কথা বললো, আমি তখন আমার মতো করে দোকানটা ঝাড়ু দিলাম। দোকান ঝাড়ু
সম্পূর্ণ হওয়ার পরে মা বলতেছে যে আমাকে বলে যে মাল টালগুলো একটু সাজা। আমি তখনও মাল সাজাচ্ছি, মানে বুঝতে পারতেছি না যে মামা কখন ক্যাশ থেকে উঠবে আর আমি ক্যাশ থেকে টাকা চুরি করব। এরকম করতে করতে প্রায় দুপুর হয়ে গেল। মামা বলে, সুকুমার বাড়িতে যা, খাওয়া দাওয়া করে আসার সময় তোর মেজো মামাকে ডাক দিয়ে আনবি। তো কেন এটা বললো তা জানলাম না। দুপুরে বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, মেজো মামার সহ ওই বড় মামার খাবার নিয়ে তখন দোকানে আসছি। এবার দোকানে আসার পরে যেটা হইলো, আমার বড় মামা উঠে চলে গেল, খাওয়া দাওয়া করে চলে গেছে দোকান থেকে। তখন মেজো মামা এসে ক্যাশে বসছে, আমি তখনও দোকানের ক্লিনার হিসাবেই আছি। বিকেলবেলা বেশ কাস্টমারের চাপ। আমার মেজো মামা বলতেছে, সুকুমার এটা দাও, ওইটা দাও, এই দাও, ওই দাও, মানে এগুলোই তখন আমাকে বলতেছে। আমার তখন মানে খুব খারাপ লাগতেছে যে কী ব্যাপার, আমাকে দিয়ে এসব কাজ কেন করাচ্ছে, আমি ক্যাশে কখন বসবো। সকাল বিকেল সন্ধ্যা আর রাত পেরিয়ে গেল, কিন্তু আমার আর ক্যাশে বসা হলো না। একটা সময় দোকান বন্ধ হলো, আমি চলে আসলাম ঘরে, অপেক্ষায় ছিলাম হয়তো পরের দিন আমি ক্যাশে বসার সুযোগ পাবো। কিন্তু একটা সময় আমি বুঝে গেলাম যে আমাকে ক্যাশের ধারে কাছেও যেতে দিবে না। মূলত আমাকে এই দোকানে রাখা হয়েছে দোকান পরিষ্কার করার জন্য, এবং একজন দোকানের কর্মচারী হিসেবে, ক্যাশিয়ার হিসেবে নয়। মনটা তখন বেশ খারাপ হয়ে গেল। মামারা পালাক্রমে একের পর একজন কেশ পাহারা দিচ্ছে। আমাকে তখন সারাক্ষণই দোকানের ঝাড়ুদার, দোকান পরিষ্কার করা, মালামাল মাপার জন্য একজন কর্মচারী হিসাবেই ব্যবহার করছে। এরকম করে তখন দিন আর রাতগুলো কাটতেছে। মনটার মধ্যে তখন খুব খারাপ লাগতেছে। হায় হায়, যে স্বপ্ন নিয়ে মামার বাড়িতে এসেছিলাম সেই স্বপ্ন তো আমার একেবারে ধূলিসাৎ হয়ে গেল। এরকম করে একদিন বিকেলবেলা হলো কি, আমি আমার মামার বাড়ির সামনে একটা জিরের মধ্যে বসে আছি। তো ওই দিনে আমি আবার দোকানে যাইনি, মানে দুপুরে এসে আর দোকানে যাইনি, এমনি যাইনি, মন ভালো লাগতেছিল না। তো আমার বড় মামার মেয়ে তখন এসে আমাকে বলতেছে যে, আমাকে বলে, ভাইয়া আমি একটু ওই পাড়াতে যাব, মানে এখানে একটা খাল আছে আর কি। তো বলে আমি ওই পাড়াতে যাব, আমার একটু খালটা পার করে দাও। তাই আমি বললাম, ঘাটে তো নৌকা বাঁধেই আছে, তুই নৌকা দিয়ে ওপারে চলে যা, আবার আসার সময় নৌকা নিয়ে আসবি। ও বলতেছে, না নৌকা পারাপার করতে আমার বেশ ভয় লাগে, তুমি আমার একটু পার করে দাও। আমি তখন বললাম যে আমি ভাল লাগে না। ও খুব জোরাজোরি করতেছে যে আচ্ছা ঠিক আছে। তারপর তারি নিয়ে ওই ঘাটে গেলাম। ঘাটে গিয়ে নৌকার রশিটা খুললাম, খুলে ওকে নিয়ে নৌকাতে বসাইলাম। বসায় বলতেছি যে তুই কই যাবি? বলে এই পাশের গ্রামে এই আমার একটা বান্ধবী আছে, ওর বাড়িতে একটা বই আনতে যাব, ও পড়াশোনা করতে, স্কুলে পড়তো। তাই আমি তখন বললাম যে আমার তো মন ভালো লাগতেছে না, গ্রামটা তো অনেক সুন্দর, ওই গ্রামে তো কোনোদিন যাই নাই, চল তোর সঙ্গে একটু গিয়ে ঘুরে আসি। ও বলে তাহলে তো ভালোই হয়, চলো আমার সঙ্গে। তাই আমি আমার মামাতো বোনের সঙ্গে তখন ওই গ্রামে গেলাম, এবং গ্রামে যাওয়ার পরে আমার মামতো বোন একটা মুসলিম বাড়িতে ঢুকলো, এবং মুসলিম বাড়িতে ঢুকার পরে আমি ওই পাড়ার একটা মেয়ে দেখলাম, বাপরে বাপ, পুরো আগুনের মতো সুন্দর, মানে খুবই সুন্দর একটা মেয়ে। দেখে অবাক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছি। মেয়েটা আমার মামাতো বোনের সঙ্গে পড়াশোনা করতো। আমার মামাতো বোন তার সাথে মানে বই টই কী জানি কি লেনদেন করলো, করার পরে আমার মামাতো বোন তখন চলে আসতেছে। আসার পথে আমি ওরা জিজ্ঞেস করলাম যে আচ্ছা রে বোন, তুই যে মেয়েটার কাছে গেলি এটা তোর কি হয়? বলে এটা আমার বান্ধবী, আমরা একই ক্লাসে পড়ি। ও যে মেয়েটার কোনো বয়ফ্রেন্ড আছে? ও হাসি দিয়ে বলে না ভাইয়া, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। আমি বললাম মেয়েটাকে আমার বেশ মনে ধরেছে, আমি তার সঙ্গে প্রেম করতে চাই। ও আমাকে বলে ভাইয়া এগুলো কি বলেন, ওরা হচ্ছে মুসলিম জাত আর আমরা হচ্ছে হিন্দু জাত, এটা কি হয়? আমি বললাম তুই কী বললি, হিন্দু মুসলিমের কি কোনো প্রেম হয় না? আমি মনে হয় প্রথম ব্যক্তি যে কিনা কোনো মুসলিম মেয়ের সাথে প্রেম করতে চাই। ও বলে না ভাইয়া, আসলে এটা হবে না, আর ও না এই প্রেম ভালোবাসার মধ্যে নাই, ও খুবই অন্যরকম একটা মেয়ে, ও প্রেম ভালোবাসা পছন্দ করে না। মামাতো বোনের সঙ্গে গিয়ে ওই মেয়েটার নাম ছিল নাকি সাথী। ওই সাথীর দেখার পরে ভাই আমার রাতের ঘুম হারাম, আমি আর রাতের বেলায় ঘুমাইতে পারি না। সারাক্ষণ আমার মামাতো বোনেরা খালি করতে থাকে যে তুই একটু বুঝা না, একটু বুঝা না, একটু বল না। যত করে যাই করে আমার মামাতো বোন কোনোভাবে আমাকে হেল্প করে না। ও তখন টোটালি বলে দিয়েছে যে না, আমি এই মেয়ের সঙ্গে মানে আমি ওকে কোনো কিছু বলতে পারবো না। যতই বলি, যাই বলি না, হয় না। তার কয়েকদিন পরে আমি চিন্তা করছি যে না, নিজে নিজেই কিছু একটা করতে হবে, আমার মামাতো বোনকে দিয়ে কাজ হবে না। পরে আমি একদিন হলো কি, এই সাথীর জন্য প্রেমপত্র লিখলাম। আমার মনের মাদুলিতে মিশে থাকা কথাগুলো সাদা কাগজে আর কালো কালিতে আমি অক্ষরে অক্ষরে লিখলাম। লেখা শেষ করে আমি তখন এই কাগজটা একটা বইয়ের মধ্যে ভরলাম, মানে আমার মামাতো বোনের একটা বই। বইয়ের মধ্যে ঢুকিয়ে একদিন বিকেলবেলা আমি তখন রওনা দিলাম ওই মেয়ের বাড়িতে। সাথীর বাড়িতে যাওয়ার পরে আমি তখন সাথীদের মানে সাথীর হচ্ছে একটা ভাই আছে ছোট, ওর সঙ্গে দেখা হইলো। পরে আমি বললাম আমার মামাতো বোনের কথা, তা বলে যে আপু তো ঘরে আছে। ঘরে যাওয়ার পরে মেয়েটারে বললাম যে আমার মামাতো বোন এই বইটা তোমার জন্য পাঠাইছে। মেয়েটা তখন অবাক হয়ে তাকায় আছে, বলতেছে ও আমার জন্য কি বই পাঠাবো, তো আমার জন্য কোনো বই পাঠানোর কথা না।
আমি বললাম না, এই বইটা তোমার জন্য পাঠাইছে। তাও বলে দিছে বইয়ের ভিতরে কী জানি আছে, তোমাকে খুলে দেখে আবার এই উত্তরটা বইয়ের মধ্যে দেওয়ার জন্য। এটা বলে আমি তখন চলে আসতেছি। আর মেয়েগুলো যখন স্কুলে যায় না, সবাই একসঙ্গে যায় এবং একসঙ্গেই আসে। ওদের সঙ্গে ওখানে কথা বলার কোনো সুযোগ নেই। আর আমি হিন্দু ছেলে, চাইলেই মুসলিম পাড়ায় ওভাবে ঘোরাফেরা করতে পারি না। যার জন্য এই বুদ্ধিটা অবলম্বন করে চিঠির মধ্যেই, মানে বইয়ের মধ্যে আমি তখন চিঠিটা গুছিয়ে দিলাম। গুছিয়ে দেওয়ার পরে ভেবেছিলাম তার পরের দিন হয়তো কোনো না কোনো একটা উত্তর আসবে, কিন্তু পরের দিন উত্তরটা যে এতটা ভয়ানক হবে আমি এটা বুঝতে পারিনি। এর পরের দিনে আমার মামাতো বন্ধুখন আমার সঙ্গে খুব রাগারাগি করে এবং ওরা তো একসঙ্গে স্কুলে যায়। আমার ও সাথী সম্ভবত আমার মামাতো বোনকে বলে, তো আমার মামাতো বোন বলে আমি তো কোনো চিঠি মানে কোনো বইটই দিই না, আর ও তো চিঠি পড়ছে, চিঠি পড়ে আমার মামাতো বোনকে বলে দেয়। মামাতো বোন বিকালবেলা স্কুল থেকে বাড়ি ফিরে আমার সঙ্গে খুব রাগারাগি করতেছে। আপনি আমার ক্লোজ বান্ধবীর সঙ্গে এরকম মিথ্যা কথা কেন বলছেন, আপনি কেন তার প্রেমের পত্র দিছেন, এটা আপনি ভালো করেন নাই, মানে ও আমার সঙ্গে খুব রাগারাগি করতেছে। তখন মনটাই বেশ খারাপ হয়ে গেল। ধুর ছাই, আমি এত কিছু করে আর মেয়েটা আমার মামাতো বোনকে সব কিছু বলে দিল, না বললেই দিতে পারতো। আমি অবশ্যই মেয়েটাকে বলছিলাম যে আমি তোমার জন্য তোমাদের বাড়ির পিছনে একটা অনেক বড় বট গাছ আছে, এটাকে সবাই বটতলা বলে, এই বটতলায় প্রতিদিন বিকেলে তোমার জন্য অপেক্ষা করব। এটা আমি চিঠির পাতায় লিখেছিলাম, কিন্তু মেয়েটা আমার মামাতো বোনকে সব কিছু বলে দিয়েছে। মনটা খারাপ হয়ে গেল। 3 থেকে 4 দিন কেটে গেছে, আমি আর কখনোই ওই বটের তলায় যাইনি। একদিন মনটা বেশ খারাপ হয়ে গেল, দোকান থেকে মামারে বললাম মামা একটু ঘুরে আসি। অবাক করার বিষয় হলো, সেদিন যখন আমি ওই বটতলার দিকে হাঁটতে গেলাম, আমি বটতলায় গিয়ে দেখি সাথী মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে, যাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বটগাছের নিচে গিয়ে ও যখন এখানে দাঁড়িয়ে আছে, আমি তখন কিছু বুঝতে পারতেছিলাম না। আমি বললাম কী ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো? পরে বলে আপনি না আমাকে বলছিলেন যে আপনি প্রত্যেক দিন বিকালবেলা এখানে দাঁড়ায় থাকবেন। কই, আমি তো বেশ কয়েকদিন ধরে বিকালবেলা এখানে আসতেছি, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আমি বললাম সত্যি তুমি বিকেলবেলা এখানে আমার জন্য অপেক্ষা করতা? ও বলে হ্যাঁ, আপনি তো আমাকে বলেছিলেন, আমি তো অপেক্ষা করতাম। আমি বললাম যদি অপেক্ষাই করতা তাহলে তুমি আমার মামাতো বোনের কাছে এগুলো বলে দিলা কেন? ও বলে আমি তো আপনার মামাতো বোনকে কিচ্ছু বলি নাই, আমি তো বলি নাই আপনি আমাকে বলেছেন আমার জন্য এখানে ওয়েট করতে হবে, এটা সেটা, আমি তো এগুলো কিচ্ছু বলি নাই। আমি বললাম তাহলে আমার মামাতো বোন যে বললো আমি তোমাকে বই দিয়েছি, বলে হ্যাঁ ও বইটা খুঁজে পাচ্ছে না, ও বইটা অনেক খোঁজাখুঁজি করছে, ঘরে পায় না, না পাই স্কুলে গেছে, যাওয়ার পরে বইটা আমার কাছে দেখছে, দেখে জিজ্ঞেস করছে, তো জিজ্ঞেস যেহেতু করছে আমি কি করব বলেন, আমি সত্যটাই বলে দিয়েছি। আমি তখন বললাম তার মানে কি তুমি প্রত্যেক দিন এখানে আমার জন্য ওয়েট করতা? ও বলে হ্যাঁ, আমি প্রত্যেক দিনে আপনার জন্য এখানে ওয়েট করতাম। ওর ওই চোখে মুখে আমি তখন এক অন্যরকম ভালোবাসা দেখেছিলাম। মনের অজান্তেই মনের ভিতর থেকে তখন বলে উঠলো যে আমি তোমাকে ভালোবাসি। ঠিক সেই মুহূর্তের পর থেকে এই সুকুমার রায়ের জীবনে স্বাতী নামের এক নতুন অধ্যায়ের শুরু হলো। আমি তখন দোকান ফাঁকি দিয়ে মাঝে মাঝে এই সাথীর সঙ্গে দেখা করার জন্য এই বটবৃক্ষের নিচে যাইতাম, ওর সঙ্গে দেখা করতাম। শুধু দিনে নয়, মাঝে মাঝে বলে দিতাম আজকে রাত 10টার দিকে আমি এই বটবৃক্ষের নিচে তোমার জন্য অপেক্ষা করব, তুমি আইসো। ওই তখন মাঝে মাঝে রাত 10টা 11টা বাজে এই বটগাছের নিচে আসতো। আমরা একসঙ্গে বসে বসে হাজার রকম প্রেমের গল্প করতাম। এই বটবৃক্ষটা ছিল এমন একটা জায়গায়, এর আশেপাশে ভালো কোনো রাস্তা ছিল না। যদিও জায়গাটা দেখতে বেশ সুন্দর, আশেপাশে ভালো রাস্তা না থাকার কারণে কোনো মানুষ এই জায়গার মধ্যে খুব বেশি একটা যাতায়াত করতো না, যার কারণে আমি সাথীর সঙ্গে একেবারে জমিয়ে সেখানে প্রেম করতেছিলাম। এভাবে দিন রাতগুলো পার হইতেছে। এরকম করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে সাথীর মুখেই শুনতে পারি যে সাথীর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, এবং বিয়ে ঠিক হয়েছে এমন একটা জায়গায় আপনি শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। ওর বিয়ে ঠিক হয়েছে আমাদের যে গ্রাম আছে, আমাদের গ্রাম থেকে, মানে আমাদের গ্রামের কাছের একটা গ্রামে। মানে আমি তখন শুনে অবাক হয়ে গেলাম যে আল্লাহ এটা কি, মানে আমাদের গ্রামের পাশের গ্রামে কেন তোমার বিয়ে ঠিক হবে, দুনিয়াতে এত জায়গা থাকতে। তো ছেলেটা তখন মানে বিদেশ থেকে আসছিল, ওরকম একটা প্রস্তাব নাকি ওর জন্য দিছে, ওই ছেলের সঙ্গে নাকি ওর বিয়ে হয়ে যাবে। আমি তো তখনও হিন্দু এবং মুসলমান, আমি কি করব তখন বুঝতে পারতেছিলাম না। এরকম করে বলার পরে একটা পর্যায়ে এই মেয়েটা তখন বলতেছে তুমি একটা কাজ করো, ছেলেটা কি তোমার পরিচিত? আমি বললাম আমার পাশের গ্রাম যেহেতু, তাহলে তো আমার পরিচিত হবেই। ও বল আমি তোমাকে ছেলের ফুল ঠিকানাটা দিই, তুমি ছেলেটাকে একটু বুঝিয়ে বলো যে তোমার সঙ্গে আমার প্রেম আছে, ছেলেটা যেন আমাকে বিয়ে করতে রাজি না হয় বা আমাকে যেন বিয়ে না করে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে সাথী, আমি ছেলের সঙ্গে কথা বলবো, তুমি আমাকে ফুল ঠিকানা দাও। ওর কাছ থেকে ফুল ঠিকানা নিয়ে পরের দিনে আমি বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার পাড়ার একটা মুসলিম ছেলের সাহায্যের মাধ্যমে একটা মুসলিম ছেলেকে নিয়ে আমি তখন ওই ছেলের বাড়িতে যাই।
ছেলেটার নাম ছিল দিন ইসলাম। মানে দিন ইসলামের বাড়িতে যাওয়ার পরেই আমি কোনো কথা পেঁচাই নেই। বিকেলবেলা ওনারা পুকুর পাড়ে ডাক দিয়ে আনছি আইনা, উনি সৌদি আরব থেকে আসছিল। পরে বললাম, ভাই এমন এমন ঘটনা, আপনি যেখানে মেয়ে দেখছিলেন ওই মেয়ের সঙ্গে আমার প্রেম আছে, ভালোবাসা আছে, আমি মেয়েকে বিয়ে করব, আপনি এখান থেকে সরে যান, এবং এই মেয়ের সঙ্গে আমার সব কিছু হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে এরকম করে বলতেছে। পরে আমারে বলে, তুমি তো একটা তোমার বাড়ি কই? প্রথমে বাড়ির কথা জিজ্ঞেস করছে। পরে আমি বলছি, আমার বাড়ি এটা, আমার নাম সুকুমার রায়। আমি কোনো মিথ্যা বলি না, আমি বলছি মেয়ে যেই গ্রাম, ওই পাশের গ্রামে আমার নানু বাড়ি আছে, পাশের বাড়িতে আমার নানু বাড়ি আছে। আমি আমার মামাদের নাম বললাম এবং আমার মামাতো বোনের পরিচয় দিলাম, যে আপনি হয়তো বিশ্বাস করবেন না, ভাববেন আমি মিথ্যে বলতেছি, এই জন্য আমি আপনাকে সব কিছু খুলে বলি। আমার বাজারে মামার দোকান আছে, তো আমি মেয়েকে পছন্দ করি, আপনি মেহেরবানি করে এই মেয়েকে বিয়ে করবেন না। পরে সে বলে, তুমি হচ্ছে একটা হিন্দু ছেলে, ওইটা একটা মুসলিম মেয়ে, তার সঙ্গে তোমার কিসের প্রেম? আমি বললাম, কিসের প্রেম বলতে, আমরা দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করব, আপনি এখান থেকে সরে চলে আসেন। তা আমি যে মুসলিম ভাইটাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, ও আবার মোটামুটি মহল্লায় একটু পাওয়ারফুল ছিল, হয় না কিছু নেতা টাইপের। ওই তখন আবার ওটা বলে দিছে, ওই সৌদি ভাইটারে বলে দিছে যে, দেখেন ওই যেহেতু পছন্দ করে, ওর সঙ্গে প্রেম আছে, ও তো আর মিথ্যা বলে নাই, এবং সত্যতার জন্য আপনাকে সব কিছু জানাইছে। তো এখন আপনি আর এই বিষয়টা নিয়ে কোনো কিছু ঘাটাঘাটি করবেন না, এই মেয়েকে বিয়ে করবেন না, আপনি এখান থেকে সরে আসেন। আর ছেলেও তো বলতেছে যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যদি মেয়ের অন্য কোথাও লাইন থাকে তাহলে আমি এই মেয়েকে বিয়ে করবো কেন। সহজভাবে ওই তখন বললো যে ঠিক আছে, ও বিয়ে করবে না, এই কথাবার্তা বললো। এবং এখানে শেষ হওয়ার পরে, যেহেতু আমি মামার দোকানে কাজ করি, আমি ছাড়া তো দোকান অচল, দোকানে ঝাড়ু দেওয়া বা দোকানে অনেক কাজ আছে, এগুলো তো আমাকে করা লাগে, যার জন্য আমি সময় নষ্ট না করে ওই রাতের মধ্যে আবার দোকানে ফিরে আসি। পরের দিন দোকান করলাম, ভালোই চলতেছিল, ওর সঙ্গে দেখা করলাম, ওরে বললাম যে, সাথী আমি সব কিছু ঠিকঠাক করে দিয়েছি, তুমি চিন্তা করো না। ও বলে, আচ্ছা ঠিক আছে, তুমিও ভাইবো না। এর পরের দিন বিকেলবেলা আমি দোকানে বসে আছি, ঠিক ওই সময়ে হঠাৎ করে হিন্দু পাড়ার কয়েকটা ছেলে আমাদের দোকানে ঢুকে কথা নাই বার্তা নাই, ওরা হচ্ছে মুসলিম পাড়ার কয়েকটা ছেলে ঢুকে, সাথীদের এরিয়ার এই ঢুকে আমাকে ক্যাশ দেয়। আমি তখন দোকানের পাশে, আমার ওইখান থেকে কলার ধরে বের করে আনে। মামা তখন দোকানে ছিল, মামা অনেক চেষ্টা করছে ছুটানোর জন্য, কিন্তু ছুটাইতে পারে নাই। ওরা আমার ওইখানে খুব মারার পরে মামা বলে, ঠিক আছে মারবেন না, কি হয়েছে আমরা বিচার করব। তখন ওরা বলে যে, এমন ওদের হচ্ছে বাড়ির মেয়ের সাথী, এবং ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছে অমুক জায়গায়। আমি মেন কথা হচ্ছে, ওই যে সৌদির ভাইটাকে আমি মানা করছিলাম, এই বেটা ওই মেয়ের পরিবারের কাছে সব সত্য কথা বলে দিয়েছে, আমার ঠিকানা বলে দিয়েছে, মামার দোকানের ঠিকানা বলছে, মোটামুটি সব কিছু বলে দিয়েছে। এই জন্য সব কিছু বলে দেওয়ার পরেই তারা তখন খুব রেগে গেছে যে, না এটা কী ধরনের কথা, এই জন্য এসে আমাকে দোকানে মারধর করছে। মা বলে, আচ্ছা ঠিক আছে, ওরা মাইরেন না, ও যদি এই কাজ করে ফেলছে, আমি ঠিক আছে আপনাদেরকে আমি দোকান থেকে বের করে দেবো, এই দোকানে আর রাখবো না। পরে মহল্লার পোলাপাইনগুলো বলতেছিল, আজকের পর থেকে আপনার দোকানে যদি এই ছেলেকে দেখি, তবে আপনি এখানে দোকান করতে পারবেন না, দোকান ভেঙে দিব, আগুন লাগাই দিব দোকানে, এরকম চিল্লাচিল্লি করছে। মা বলছে, তুই বাড়িতে যা, আমি আসতেছি। আমি তখন ঘরে গেছি, যাওয়ার পরে রাত 9টার দিকে মামা ওই দিন একটু তাড়াহুড়ো করেই দোকান বন্ধ করে দেয়। এসে মামা তখন ডিরেক্টলি তার বড় মেয়ে ওরে ডাক দিয়ে জিজ্ঞেস করে যে, কি হয়েছে তুই আমাকে বলতো। আমার মামা তো বোন তখন বলে যে, ভাইয়া ও যা জানে আর কি, ও তাতেই বলছে। বলার পরে মামা তখন আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারে। মাইরা বলতেছে যে, দেখ তুই আমার ভাগিনা, যার জন্য আমি আর কিছু বললাম না, তুই তোর বাড়িতে চলে যা, এবং আমি তোকে বলে দিচ্ছি যে তুই কখনোই এই ঝামেলার মধ্যে যাবি না। এই যে সাথী মেয়েটা আছে, তারা খুব ডিয়ারিং, এবং তারা মুসলিম পাড়ার মানুষ, আর এটা যেহেতু একটা মুসলমান প্রধান দেশ, ইসলাম ধর্মের দেশ, এখানে দেখা যায় যদিও আমরা হচ্ছে সংখ্যালঘু, আমাদের উপর অনেক বিপদ হতে পারে, এই নিয়ে কোনো ঝামেলা করিস না, তুই বাড়িতে চলে যা। পরে মামা চিল্লাচিল্লি করে আমাকে তখন এখান থেকে পাঠিয়ে দিচ্ছে। আমি তখন বাড়িতে চলে আসছি পরের দিন, ওই রাতে না, পরের দিন। আমার আর কোনোভাবেই সাথীর সঙ্গে কোনো দেখা হলো না। পরের দিন বাড়িতে আসছি, আইসা কান্নাকাটি করতেছে, খাওয়া দাওয়া করে না। এই ঘটনা আমার আব্বা, আম্মা এবং আমার ভাইরাও অনেকে এই বিষয়টা জানতে পারছে। সবাই তখন আমাকে বোঝাচ্ছিল যে, সুকুমার এটা অন্যায় এবং এটা ভালো না, তুই এটা করিস না, যে যার মতো করে বোঝাচ্ছে, কিন্তু আমি কারো কোনো কথাই শুনতেছি না। এই ঘটনার প্রায় 3 থেকে 4 দিন পরে হঠাৎ করে ভাই, যে বাড়িতে আমি বলে আসছিলাম, ওই সৌদি ভাইয়ের বাড়িতেই বিয়ের সানাই বেজে উঠল। তার বাড়িতে রং বেরঙের বাতি জ্বলতে শুরু হলো এবং গেট করা হলো। লোকমুখে শুনতে পেলাম তার নাকি বিয়ে। তো আমি তখনও বিশ্বাস করতে পারি না যে সাথীর সঙ্গে ওর বিয়ে।
পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে হ্যাঁ, সাথীর সঙ্গে এ লোকের বিয়ে। মানে এত কিছু হয়ে যাওয়ার পরেও এই সৌদি লোকটা সাথীকেই বিয়ে করতে চাইছে। আমি তখন আর কোনো কিছু করতে পারি নাই। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটা বসে যে একটা ঘরে ঢুকলো, আমার কিচ্ছু করার ছিল না। আমি ছিলাম হিন্দু ধর্মের ছেলে, যার জন্য এই মুসলিমদের বিয়ের ধারে কাছেও আমি যেতে পারিনি। কিন্তু মনের ভিতরে খুব রাগ যে ছেলেটা কেন এমন কাজটা করলো। সাথীর সঙ্গে তার বিয়ে হবার 2 থেকে 3 দিন পরে আমি তখন এই মুসলিম পাড়ার আশেপাশে ঘুরতেছিলাম এবং সবার কাছে বলা বলি করতেছিলাম, এই ছেলেটারে যদি পাই, মানে দিন ইসলামকে যদি পাই, আমি দিন ইসলামকে খুন করে ফেলবো। আমি দিন ইসলামকে বাঁচায় রাখবো না এবং দিন ইসলাম আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে আনছে। মানে খুব জায়জামেলা করতেছে, মহল্লার পোলাপাইন নিয়ে ওর বাড়ির আশেপাশে হাঙ্গামা দেওয়ার চেষ্টা করতেছে। মানে বুঝতেই পারেন 10 ইয়ার্সের বয়স, মাথার মধ্যে তো রক্ত জমে আছে, ওরে তো পাইলে কিছু একটা করে ফেলবো। এইভাবে ওকে মারার জন্য বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম বা অনেক বড় ভাইদেরকে জানাইতেছি, সিনিয়র যারা বড় ভাই আছে ওদেরকে জানাই, বা মহল্লার যাদের সঙ্গে চলাফেরা করতাম হিন্দু মুসলিম সবাইকে জানাই। সবাই একটা কথাই বলে যে সুকুমার মেয়েটার বিয়ে হয়ে গেছে, এখন তো আর কোনো কিছু করা যাবে না। আমার কথা হচ্ছে বিয়ে হোক আর যাই হোক, আমি এই হারামের ঘর থেকে সাথীকে উঠাই নিয়ে আসব এবং উঠাই নিয়ে আইসা হইলেও আমি সাথীকেই বিয়ে করব। এটা আমার যে বড় ভাই আছে, আমার বড় ভাই কিন্তু বিষয়টা জানতে পারছে। মানে আমার পরিবারের কারো কথাই তো আমি শুনতাম না। মানে আমার পরিবার আমাকে যেটা নিষেধ করতো আমি এটাতে কোনো মূল্যায়নই করতাম না, আমি এটা বারবারই করে যাইতাম। এই জন্য পরিবার আমার উপরে খুব অসন্তুষ্ট, তারা আমার বিষয় নিয়ে আর কোনো কিছু বলতে চায় না। বাই দ্য ওয়ে, আমি খুব পাগলামি করতেছি, মানে পাগলামের কোনো শেষ নাই। যাই হোক, যেটাই হোক, সব শেষ হচ্ছে আমার সাথীকে লাগবে। আমি যে করেই হোক ওই ঘর থেকে প্রয়োজনে আমি সাথীকে তুলে নিয়ে আসবো, এই চিন্তা ভাবনা করতেছি। এরকম করতে করতে একদিন সকালবেলা, মানে আমি সকালবেলা ভোরে ঘুমাই আসে, এমন সময় আমাদের মুসলিম পাড়ার একটা ছেলে এসে আমার ডাকতেছে যে সুকুমার, ওই সুকুমার তাড়াতাড়ি উঠ। তো আমার ঘরটা ছিল রাস্তার পাশে, মানে আমাদের এই রাস্তা আছে, রাস্তার পাশে আমার রুমটা ছিল। ওই জানালা দিয়ে কয়টা ডাক দেওয়ার পরে আমি তখন জানালা খুললাম, খোলার পরে ওই দেখলাম একেবারে বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছে। বললাম, কিরে কী হয়েছে? বলে, তাড়াতাড়ি বেরিয়ে আয়, ঘটনা আছে। তা আমি বেরিয়ে আসলাম, কী হয়েছে বলতো? পরে বলে, এই তুই কালকে রাত্রে কই ছিলি? আমি বললাম, কালকে রাত্রে কই ছিলাম মানে কালকে রাতে তো আমি বাড়িতেই ছিলাম, কেন কী হয়েছে? বলে, রাতে তুই কিছু করছিলি? আমি তখন বললাম, ধুর তুই গিয়ে উল্টাপাল্টা কথা বলিস, আমি রাতে কী করবো? কেন কী হয়েছে বলতো, খুলে বলতো। ও আমারে বলতেছে, বন্ধু কী বলবো, ওই লোকটা তো কালকে রাতে মারা গেছে। বলছি, কোন লোকটা? বলে, ওই যে তোর সাথীর হাজব্যান্ড দিন ইসলাম। বলার সঙ্গে সঙ্গে আমি প্রথমে একটা মানে খুশি, মানে খুব খুশি, যে মানে ঈশ্বরের কাছে অনেক খুশি, মানে ভগবানের কাছে মানে খুব মানে আনন্দের সঙ্গে আমি মনে হয় যেন পূজা দিয়ে ফেলেছি, এমন একটা অবস্থা। মুহূর্তের মধ্যে ও আমারে বলতেছে, দোস্ত তুই মনে অনেক খুশি হয়েছিস কথাটা শুনে? আমি বললাম, আমি তো খুশি হয়েছি। বলে, বেটা এটা খুশির সংবাদ না, এটা তোর মরণের সংবাদ। আমি বললাম, কেন? ও বলে, এই পাড়া মহল্লায় এলাকার সবাই বলা বলি করতেছে তুই নাকি খুন করছিস। ওই বেটারে পাওয়া গেছে বাড়ির পাশেই, হচ্ছে তারে কে মানে খুন করছে, এখন তোর নাম দিয়ে দিছে, সবাই বলা বলি করতেছে তুই খুন করছিস। ওর সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার বড় ভাইয়া কই থেকে জানি দৌড় দিয়ে আসে, আইসে আমাকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে ওই তখন চলে যায়, আমি তখন দৌড়ে ঘরে আসি। ঘরে আসার পরে আমার বড় ভাই তখন বলতেছে, মানে কোনো কথা নেই, আমার বলতেছে তুই পিসির বাড়িতে চলে যা। তাই আমি বললাম যে পিসির বাড়িতে কেন যাবো? বলে, কোনো কথা নেই, তুই পিসির বাড়িতে চলে যা। তো এই বড় ভাইয়ের কথাবার্তার মাঝে আমি কোনো জামা কাপড়ও নিয়ে নেই, আমি পিসির বাড়িতে চলে গেছি। আমার পিসির বাড়ি এখান থেকে বেশ দূরেই ছিল। পিসির বাড়িতে চলে গেলাম এবং পিসির বাড়িতে যাওয়ার পরে রাতের বেলায় তখন আমার আব্বা আর আমার বড় ভাইয়া আমার পিসির বাড়িতে আসছে। তখন পর্যন্ত কিন্তু আমার মামলা হয়নি, মানে মামলা হয়নি এরকম একটা অবস্থার মধ্যে। পরে আসার পর আমার বড় ভাই আমাকে সুন্দর করে জিজ্ঞেস করছে, সুকুমার তুই ভাইয়ের কাছে সত্যি করে বল, দাদার কাছে সত্যি করে বল যে আসলেই তুই এই ঘটনা ঘটাইছিস কিনা, যেটা এলাকার মানুষ বলা বলি করতেছে। আমি বললাম, দাদা তুমি আমাকে কি মনে করো? ঠিক আছে, ও আমার ভালোবাসার মানুষকে বিয়ে করছে, আমি একটু পাগলামি করছি বা এরকম পাগলামি, কিন্তু আমি তো এতটা খারাপ নই যে একটা মানুষকে খুন করে ফেলবো। দাদা এটা পুরোপুরি মিথ্যা কথা, আমি এরকম কোনো কিছু করি নাই। দাদা তখন বলতেছে, না 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 তুই অবশ্যই করছিস, তুই অবশ্যই করছিস, আমার কাছে মনে হয় যে এই ঘটনা তুই ঘটাইছিস। এখনও ভালো আছে, তুই আমার কাছে ভালোই ভালোই সত্যি কথা বলে ফেল, আমাদের কাছে সত্যি কথা বললে আমরা তোরে বাঁচাইতে পারবো। আমি বাবা এবং দাদা দুজনের কাছে বলতেছি যে আমি এই ধরনের কোনো ঘটনা ঘটাইনি, এটা পুরোপুরিভাবে আমার উপরে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমি এই লোককে দেখিও নাই এবং তার সঙ্গে আমার গতকালকে রাতে কোথাও দেখাও হয়নি। তারপর থেকে দাদা বলল যে ঠিক আছে এই বাড়িতে তুই থাক এবং পরেরটা আমরা পরে বুঝতেছি কি হয় না হয়।
পরে আমি তো এই বাড়িতে পড়ে আছি, একটা সময় খবর পাইলাম যে আমার নামে মামলা হয়ে গেছে। যখন মামলা হয়েছে তখন আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, মানে এতটাই খারাপ যা বলার মতো না। আর যে ছেলে খুন হয়েছে সে অনেক টাকা পয়সার মালিক, মানে অনেক বড়লোক, তাদের অনেক অর্থ সম্পদ আছে এবং সৌদিতে তাদের ব্যবসা বাণিজ্য আছে। তো এখন যদি আমি ধরেন কোনোভাবেই পুলিশের কাছে ধরা খাই তাহলে তো আমার অস্তিত্ব ঠিক থাকবে না, এবং আমাকে হয়তো পুলিশ নিয়ে যাবে বা আমাকে নিয়ে গেলে পরে ওই মামলায় আমি ফেঁসে যাব। কারণ আমার সাথে তো ভালো কোনো আইনজীবী থাকবে না যে এই মামলা নিয়ে নড়বে, যুদ্ধ করবে এবং সঠিক রায় আমার পক্ষে এনে দেবে, এরকম তো কোনো আইনজীবী আমার পক্ষে নাই। তাহলে আমি এখন কি করব? পরে আমি চিন্তা করতেছি, আর এরই মাঝে 3-4 দিন পরে একদিন রাতের বেলায় হঠাৎ করে ছদ্মবেশে অনেকগুলো, মানে সন্ধ্যার সময় ছদ্মবেশে অনেকগুলো লোক, অপরিচিত লোক যাদেরকে দেখে মনে হয় যেন সিভিল পুলিশ হতে পারে, এরা আমার পিসির বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে। এইটা দেখার পরে আমার পিসিমণি তখন বলতেছে যে তুই এই বাড়িতে থাকিস না, এই বাড়িতে তুই যদি থাকিস তাহলে আমার খুব ঝামেলা হবে, তুই এখান থেকে চলে যা। মানে উনি তখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন আমার মানে মোটামুটি অবস্থা এরকম হয়েছে যে আমার আব্বা আম্মা বা পরিবারের বাকি যারা আছে এরা সবাই মোটামুটি আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, কেউ আমার সঙ্গে কথা বলে না, এবং আমি আমার পরিবারের কারোর সঙ্গেই তখন কোনো যোগাযোগ করতে পারি না। আমি কাউকে কল করলে কেউ আমার কলও ধরে না, কারোর সঙ্গে আমার তখন কোনো যোগাযোগ নাই। এবং পিসি আমাকে তখন বের করে দিল। দেওয়ার পরে আমি তখন রংপুর সদরে চলে গেছি, মানে আমাদের ওই উপজেলাতে চলে গেছি। উপজেলাতে যাওয়ার পরে এখানেও আমি তখন সেভ না, আমার নামে তখন ওয়ারেন্ট হয়ে গেছে। যেহেতু আমি হাজিরা দিই নাই, হাজিরা না দেওয়ার কারণে অটোমেটিক্যালি তখন ওয়ারেন্ট হয়ে গেছে। তো আমি তখন ওয়ারেন্টভুক্ত আসামি। এই ভয়ে তখন হলো কি, আমি সেই জায়গা থেকে কোনো রকমে পালাইছি। ওই জায়গা থেকে আমি আবার রংপুর সদর থেকে তখন পালিয়ে ঢাকায় চলে যাই। ঢাকায় আসি, কিন্তু ঢাকায় আমার কোনো পরিচিত নাই, শুধু আমার কিছু বন্ধুবান্ধবের কাছ থেকে কিছু টাকা পয়সা নেই, পিসিমণি কিছু টাকা দেয় এবং নিজের কিছু জমানো টাকা থাকে। এই সমস্ত কিছু নিয়ে আমি তখন ঢাকাতে আসি। ঢাকাতে এসে কোথাও কোনো কাজ পাইতেছি না, এদিক সেদিক ঘুরতেছি। আমি কতদিন যে ভাই রেল স্টেশনে ঘুমাইছি, বাস স্টেশনে ঘুমাইছি, তার কোনো হিসাব নাই। এক অন্যরকম মানবতার জীবনযাপন করতেছি, নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই। আর মনের ভিতরে তখন বারবার একটাই কথা বাজতেছে যে আমি তো এই অপরাধটা করি নাই, আমি তো সাথীর হাজব্যান্ডকে মারি নাই, আমি তো এরকম করি নাই, যে ওই দিন ইসলামের সঙ্গে তো আমার কোনো যোগাযোগই হয় নাই। তাহলে কেন এমন মিথ্যা অপবাদ আমার উপরে দেওয়া হলো? কেন আমার সঙ্গে এরকমটা করতেছে? আমি ঠিক কোনো কিছুই বুঝতে পারতেছি না। কান্নাকাটি করি, অঝরে কান্নাকাটি করি, মন খারাপ হয়ে আছে, খুব বিশাল একটা বাজে একটা খারাপ অবস্থা তখন তৈরি হয়েছে। এরকম করতে করতে অনেক খোঁজাখুঁজি করে তখন একটা হোটেলে চাকরি পাই। বাট আমি দেখতে শুনতে বেশ ভালো ছিলাম, তখন হোটেলে কাজ করতাম। হোটেলে কাজ করতে করতে অনেক দিন ধরে হোটেলে কাজ করি। এখানে আমি আরেকটা কাজ করি, কারণ যেহেতু আমার নামে ওয়ারেন্ট হয়ে গেছে এবং আমি আমার নিজের পরিচয় গোপন করার জন্য তখন আমি মানে জাল একটা ভোটার আইডি কার্ড বানাই। ওই ভোটার আইডি কার্ডের নাম দিই সুমন হোসেন। তখন যে আমি একটা হিন্দু থেকে একটা মুসলিম নাম ব্যবহার করি, সুমন হোসেন একটা নাম তখন ব্যবহার করি, এবং সেই নামের উপরেই তখন ভোটার আইডি কার্ড করে ফেলি। মানে ভোটার আইডি কার্ড বলতে একটা ফেক, মানে নকল ভোটার আইডি কার্ড করে আমি চাকরি নিই। তো যেই হোটেলে কাজ করতাম এরা কিন্তু সবাই জানতো যে আমি মুসলমান, আমার নাম সুমন হোসেন। বাট আমি কখনোই নামাজ পড়ি নাই বা আমি কখনো কলমাও পড়ি নাই। কিন্তু আমি তো হিন্দু ধর্ম পালন করার কোনো সুযোগ পাইতাম না, আর মুসলিমদের সঙ্গে একসঙ্গে গিয়ে মসজিদে নামাজও পড়তাম না। তো আমি তখন আমার মতো করে হোটেলে চাকরি করতেছি, কাজকাম করতেছি, বেতন যাই পাইতেছি, কোনো রকমে চলতেছি, পেটে ভাতে। এরকম করতে করতে একদিন আমাদের একজন কাস্টমার আসে, এবং ভাইটা অনেক ইয়াং ছিল, খুবই গুড লুকিং ছিল। আমি ওনাকে সার্ভিস করি। তো আমি তো তখন বেশ যুবক। তো সার্ভিস করার পরে উনি তখন আমার কথাবার্তা শুনে মানে উনি বলতেছে, না তোমার বাড়ি কোথায়? তা আমি যেই ভোটার আইডি কার্ডটা মানে নকল বানাইছি, ওখানে আমি আমার ঠিকানা দিয়েছি চট্টগ্রাম। তা আমি তখন বললাম যে আমার বাড়ি চট্টগ্রামে। বলে তুমি তো কিছুটা রংপুরের বাসায় কথা বলো। আমি বললাম হ্যাঁ, রংপুরে আমার নানার বাড়ি, তো ওখানে আমি মানে ছিলাম অনেক দিন, এই জন্য ওই বাসাটা আমার চলে আসে। তা এই লোকের বাড়িও রংপুরে। তখন সে আমাকে বলতেছে আমার অফিসে একজন অফিসের লোক লাগবে, তুমি কি আমার অফিসে কাজ করবা? এখানে যেই বেতন পাও তার থেকেও ভালো টাকা বেতন দিব। এটা যখন আমাকে বলছে ভাই, আমি তখন মানে কী করবো তখন বুঝতে পারতেছিলাম না। এই লোকটা খুবই গুড লুকিং, হ্যান্ডসাম বা সব দিক থেকে ঠিক আছে, তার একটা ট্রাভেল এজেন্সির মতো একটা অফিস, খুব ভালো একটা অফিস। পরে আমি তখন বললাম যে মানে যেহেতু আবার রংপুরের মানুষ, চাকরি করতেও যেতে ভয় পাচ্ছিলাম, তবে এত ভালো বেতন বা সর্বদিক থেকে সুযোগ সুবিধা আছে, এটা জেনে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে যাব। ওনার যে ভিজিটিং কার্ড ছিল, কার্ড দিয়ে গেছে, এবং এই কার্ড অনুযায়ী পরে আমি ওনার সঙ্গে দেখা করার জন্য যাই।
দেখা করার জন্য গেলে পরে উনি তখন আমার সঙ্গে ওনার অফিসে যায়, বাসা প্লাস অফিস ওনার মানে একই সঙ্গে, মানে এক পাশে অফিস এবং পিছনে হচ্ছে বাসা। পরে যাওয়ার পরে তার সঙ্গে কথাবার্তা বলি, সে আমাকে বলে যে দেখো সুমন, তুমি দেখতে শুনতে খুব সুন্দর এবং তুমি লম্বা পশরা বা সব দিক থেকে খুবই হ্যান্ডসাম, গুড লুকিং, যার কারণে আমি তোমাকে নিয়েছি। তুমি যদি পোশাক আশাক পরে এবং কোট বোট পরে তুমি যদি আমার অফিসে বসো, তাহলে আমার অফিসে ক্লায়েন্ট আসবে বা আমি আরও বেশি গ্রাহক পাবো। তো আসলে তার ব্যবসাটাও ছিল একরকম বাটপারি ব্যবসা, আমি যেটুকু দেখেছি। পরে সে আমাকে বললো যে ওইখানে নিবে। আমিও তখন বললাম যে এত ভালো চাকরি, অফিস আছে, ফ্যান চলে, এসি চলে, তো আমি বললাম যে ঠিক আছে আমি কাজ করব। তারপরে সে আমাকে, বিশ্বাস করেন ভাই, আমি জীবনে কখনো এরকম পোশাক আশাক পরি নাই, কোট ট্রাই তারপরে ক্যাপ, মানে এক বিশাল এক অবস্থা ওর। এই সব কিছু পরায় টরায় ঠিক করে আমাকে তখন তার অফিসে কাজ দিল। এবার আমি তার অফিসে কাজ করি, বেতন পাই, ভালো টাকায় বেতন পাই। বাট বেতন পাইলে আমি তখন এগুলো সবই প্রায় নষ্ট করে ফেলি নিজের জন্য। ধরেন আরও ভালো ভালো জামা কাপড় কিনি, মানে এই রিক্সা দিয়ে ঘুরতে যাই, সিনেমা দেখি, এরপরে মানে জাস্ট হচ্ছে এরকম করেই টাকাগুলো নষ্ট করে ফেলি। তা আমি কিন্তু থাকতাম তার ঘরে, মানে তার ঘরের মধ্যেই থাকতাম এবং তার অফিসে কাজ করতাম। তো তার একটা মেয়ে ছিল, মানে মেয়েটা একটু প্রতিবন্ধী টাইপের ছিল। মেয়েটার বয়স আনুমানিক প্রায় 4 থেকে 5 বছরের মতো হবে, কিন্তু প্রতিবন্ধী, একটু প্রতিবন্ধী। বাট তার স্ত্রীর ঘরে আর কোনো সন্তান নাই, বাট তার স্ত্রী অনেকটা সুন্দর, মানে খুবই সুন্দর একজন মহিলা, নাম ছিল হচ্ছে রুমা। তা আমি রুমা ভাবেই বলতাম। তো এরকম করে ওখানে কাজ করতে করতে আমি মাঝে মাঝে করতাম কি, ওই রুমা ভাবির জন্য বাইরে গেলে এটা সেটা নিয়ে আসতাম বা বাচ্চাটার জন্য নিয়ে আসতাম, যেহেতু তাদের পরিবারে থাকি এবং পরিবারের সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক তৈরি করার জন্যই আমি তখন এই কাজগুলো করি। এরকম করতে করতে তখন এই ভাবি করতো কি, আমার সঙ্গে তার মনের কথাবার্তা আদান প্রদান করতো। তার জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, এই কষ্টের কথাগুলো বলতো। তার হাজব্যান্ড দেখতে শুনতে যতটা ভালো মানুষ মনে হয়, ভিতরে ততটা ভালো নয়, এবং তার জীবনের আরও অনেক ঘটনাগুলো আমার সঙ্গে শেয়ার করতো। তো আমি সবসময় ভাবিরে বলতাম যে ভাবি, আমাকে তো এসব কথা বলে লাভ নাই, আমি তো আপনাদের কর্মচারী, স্যার আমাকে হচ্ছে কাজে আনছে, আমি কাজ করি, আমাকে তো এসব কথা বলে লাভ নাই, আমি তো আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। তা বলে, নারী সুমন, তুমি যে আমাকে কোনো সাহায্য করতে পারবো না এটা তো আমি জানি, কিন্তু তারপরেও বলি আর কি, মানে তোমার কাছে বলে মনটাকে একটু হালকা করি এবং তোমার কাছে বললে কিছুটা ভালো লাগে। ঘরের মধ্যে তুমি আছো, নাহলে তো সারাদিন দমটা বন্ধ হয়ে বসে থাকি, কারোর সঙ্গে কথা বলতে পারি না, ভিতরটাই খুব কষ্ট হয়, এই জন্যই তোমার সঙ্গে 2-1টা কথা শেয়ার করি। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে বলেন, বললে আমি শুনতে পারবো, কোনো সাহায্য করতে পারবো না। এরকম করে 1 দিন 2 দিন, কিন্তু উনি আমাকে সবসময় আমার গ্রামের বাড়ির কথা জিজ্ঞেস করে যে তোমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, তুমি কথা বলো রংপুরে মানুষের মতো, এবং তোমাকে দেখলে কেন জানি মনেই হয় না যে তুমি চিটংয়ের মানুষ। আমার একটা বান্ধবী আছে, তার বাসা চিটগংয়ে, কিন্তু সে তোমার মতো না। মানে এরকম করে করে সে আমার সঙ্গে প্রচুর কথাবার্তা বলে। বলে বলে একটা সময় আমি খুব খেয়াল করে দেখলাম সে আমার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে চায়, যেটা আপনি এক কথায় বলতে পারেন অবৈধ সম্পর্ক। যেহেতু এক বাসায় থাকি, বস সবসময় বাইরে থাকে, বেশি একটা বাসায় আসে না, আর ওনার পার্টি, তারপরে বিভিন্ন বসেরও বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, উনি সেখানে চলে যেতেন, নিজের বউকে খুব বেশি একটা সময়ও দিতেন না। এরকম করতে করতে ম্যাডাম তখন আমার উপরে কিছুটা ঝুঁকে পড়ে, আমার সঙ্গে সম্পর্ক করার জন্য চেষ্টা করে এরকম। বাট আমি ওনাকে কোনোভাবেই আমার ধারের কাছে আমি আসতে দিচ্ছি না, কারণ আমি তো জানি আমি একটা হিন্দু ছেলে, আমি কেনই এগুলো করব। এবার একটা সময় দেখলাম কি যে সে খুব ফোর্স করতেছে, মানে একরকম আমার উপরে জোর প্রয়োগ করতেছে। তখন আমি মোটামুটি বুঝে গেলাম যে আমি যদি এই রুমা ভাবির সাথে প্রেমের সম্পর্কে না যাই, তাহলে আমার এই চাকরি করা সম্ভব হবে না, আমার এই বাসায় থাকাও সম্ভব হবে না। তো চাকরির বেতনটা বেশ ভালো, এবং বেতনটা যেমন তেমন ভাই, আমি যেই পোশাক আশাক পরে অফিসে বসতাম, আমি নিজের নামটা কোনো রকম লিখতে পারি, বাট আমাকে দেখলে মনে হয় যে আমি কোনো বড় সাহেব। মানে হয়তো আমি মানে বিদেশ থেকে পড়াশোনা করে আসছি, নিজের একটা নেম প্লেট এখানে ঝুলিয়ে রাখি, মানে কি একটা অবস্থা। তো এই লোভে পড়ে, মানে এই আরাম আয়েসের লোভে পড়ে আমি তখন এই ভাবির সাথে একটা প্রেমের সম্পর্কে, মানে পরকীয়া সম্পর্কে জড়াই। কিন্তু পরকীয়া সম্পর্কে জড়ালেও পরে আমি কখনোই তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্কে যাই না। উনি আমাকে ভালোবাসে, আমি তারে ভালোবাসি, মাঝে মাঝে তার শরীর মেসেজ করে দিই, তার হাত পা টিপে দিই, এবং সেও আমাকে অনেকভাবে আমাকে আদর করে, কিন্তু কোনো রকমের শারীরিক সম্পর্কের মধ্যে যাই না। এই করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতেছে। এমন করতে করতে একটা সময় সম্ভবত আমার যে বস আছে, উনি সম্ভবত কিছু একটা বিষয় সন্দেহ করে ফেলে। তো সন্দেহ যখন করে ফেলে, সন্দেহ করার পরে
বস একদিন আমাকে বলতেছে, এমনি বলে যে, আমাকে বলে, সুমন তুমি তো আমার বাসায় থাকো, তোমার কয়েকটা কথা জিজ্ঞেস করি, স্যারের কাছে সত্যি সত্যি কথা বলবা। তুমি এখন শুধুমাত্র আমার অফিসের স্টাফ না, তুমি আমার ভাইয়ের মতো। যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের বাসায় আছো, তোমার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো। তাই আমি বললাম যে ঠিক আছে বস বলেন। আমাকে বলে, আমার ওয়াইফের সঙ্গে কি কারো কোনো সম্পর্ক আছে? এমনি বলতেছে। এবং এটা বলার পরে আমি ভাই সত্যি সত্যি ভয় পাই যাই যে আল্লাহ না জানি এখনই আমার মাইক শুরু করে। আমি বললাম যে স্যার আসলে আমি তো ম্যাডামকে যতটুকু চিনি বা বাসায় যাই দেখি, আমার কাছে মনে হয় না যে ম্যাডামের সঙ্গে কারো কোনো সম্পর্ক আছে। বস আমাকে বলে, না সুমন, তুমি আসলে জানো না, তুমি সম্ভবত ভুল জানো, আমার ওয়াইফের কারো না কারোর সঙ্গে কোনো সম্পর্ক অবশ্যই আছে। যদি সম্পর্ক না থাকতো তাহলে সে এমনটা করতো না। সে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এবং অনেক কিছু আমাকে বলতেছে। আমি বললাম যে না, এরকম কিছুই না, ম্যাডাম সম্পূর্ণ ভালো। এই বলার পরে ওই দিনটা কেটে গেল। রাতের বেলায় ম্যাডামের সঙ্গে বসের খুব ঝগড়া হয়েছে। আমি তো পাশের রুমে থাকি, মানে প্রচণ্ড রকমের ঝগড়া। তাই ঝগড়া করে এইবার আমি সকালবেলা, যেহেতু তাদের মাঝে রাতের বেলায় ঝগড়া হয়েছে, অনেক ঝগড়া, আমি সকালবেলা তখন অফিসে গেছি। অফিসে গিয়ে অফিস টফিস খুললাম, ঝাড়ু দিলাম। তার কিছুক্ষণ পরেই তখন বস আসছে অফিসে। বস আসার পরে, যেহেতু আমাদের বাসা অফিস কাছাকাছি, বস আইসা তার চেয়ারের মধ্যে বসছে। এর খানিকটা পরেই ম্যাডাম তখন একটা ব্যাগ নিয়ে বেরোইছে ম্যাডামের মেয়েটাকে নিয়ে। বেরোয় ম্যাডাম চলে যাচ্ছে। তখন অফিসে কোনো লোক ছিল না, শুধু আমি আর বস। বস তখন ম্যাডামকে হাত চেপে ধরছে, তুমি কই যাও? ম্যাডাম বলতেছে যে আমি চলে যাবো, আমার চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, আমি তোমার সংসার করব না। বস বলতেছে, দেখো এখানে কি বলে সুমন আছে, তুমি কোথায় যাবা? বলে, আমি আমার বাপের বাড়িতে যাব। এটা বলার পরেই বস তখন আমাকে বলতেছে যে এই সুমন এদিকে আসো। আমাকে ডাক দিছে, ডাক দিয়া বলে যে তোমার ম্যাডামকে তার বাপের বাড়িতে দিয়ে আসো। তো এই কথা বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে স্যার। এটা বলার পরেই আমি তখন ম্যাডামকে নিয়ে তার বাপের বাড়িতে রওনা দিছি। পরেই গেটের সামনে পর্যন্ত গেছি। গেটের সামনে যাওয়ার পর, মানে ওই বাসার গেটে গেছি। গেটে যাওয়ার পরে ম্যাডাম তখন বলতেছে ঠিক আছে সুমন, তুমি চলে যাও, তুমি আর আসতে হবে না। মানে ম্যাডাম খুব রাগান্বিত। তো ম্যাডাম ওই বাসায় চলে গেছে। যাওয়ার পরে আমি তখন কি করছি, মানে আবার কাজে চলে আসছি। সারাদিন কাজ করছি। রাত 9টা কি 9:30 মতো বাজে। ওই সময়ের ভিতরে বস তখন বলতেছে যে 9টা 9:30 বা 10টার মতো সামথিং, এরকমভাবে বস তখন বলে যে সুমন একটা কাজ করো, তোমার ভাবি তো রাগ করে চলে গেছে, তুমি একটু যাও, আমি গেলে তো খুব রাগ করে, তোমার সঙ্গে তো সম্পর্ক ভালো, তুমি কিছু বললে তো শোনে, এখন তুমি গিয়ে দেখো বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে পারো কিনা। হ্যাঁ, বললাম যে বস এটি কীভাবে সম্ভব? আমি ম্যাডামকে যতই বলবো, যাই বলবো, ম্যাডাম তো আমার কথা শুনবে না। আপনি সহ চলেন, দুজনে বুঝিয়ে নিয়ে আসে। বস বলে, না আমার তার বাসায় যেতে ভয় লাগে, সেও অনেক উগ্র মেজাজি, অনেক রাগী। তবে এটা সত্যি, মানে রোমা ম্যাডাম খুব রাগী ছিলেন, অনেক রাগী, মানে এতটা রাগী যে যা বলার মতো না। পরে এই জন্য বস বলো, তো খুব রাগী, তুমি যাও। তা আমি তখন আমার মতো করে গেছি। যাওয়ার পরে ম্যাডামের ঘরে গেলাম, দেখলাম যে কেউ নাই, মানে ম্যাডামের বাবা মা কেউ নেই, বাসা পুরো ফাঁকা। পরে যাওয়ার পরে ম্যাডাম আমাকে বলতেছে, রান্না বান্না করছি, তুমি খাওয়া দাওয়া করো। আমি তখন বললাম যে না ম্যাডাম, খাবো না। একরকম জোর জবস্তি করে আমাকে খাওয়াইতে বসছে। আমি খাইছি। খেয়ে বললাম যে ম্যাডাম, স্যার আপনাকে বলছে নিয়ে যাওয়ার জন্য, আমাকে এই জন্য পাঠাইছে যে চলেন আমার সঙ্গে। বলতেছে না, আমি তো যাবো না। আচ্ছা সুমন, তোমাকে একটা প্রশ্ন করবো এমনি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে করেন। আমারে বলে যে তোমার সঙ্গে তো আমার প্রেমের সম্পর্ক অনেক মাস ধরে, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, এটা কি মিথ্যা? আমি বললাম যে না, এটা তো আসলে মিথ্যা না, কিন্তু এই মানে সম্পর্কের ভবিষ্যৎ কি আমি তো এটা জানি না। আমি আপনাদের দোকানে সামান্য একজন কর্মচারী, মানে আপনাদের কর্মচারী অফিসের। তো আমার সঙ্গে তো আপনার এমন কিছু হতে পারে না। পরে আমাকে বলে, তুমি আমাকে সত্যি করে বলো তো, পৃথিবীর প্রত্যেকটা ছেলেই চায় কারো না কারোর সঙ্গে একটা শারীরিক সম্পর্ক করার জন্য। আর আমি যখন নিজ থেকে তোমার সঙ্গে কোনো একটা সম্পর্ক করার জন্য চেষ্টা করি বা বলি, তখন তুমি আমাকে ইগনোর করো। মানে আমাকে যে ইগনোর করো, এর কারণটা কি? আমি তখন নিচের দিকে তাকায় আছি। তাকায় থাকার পরে আমাকে বলে, বলো সুমন, সত্যি কথা বলো, কোনো মিথ্যা বললো না। আমি তখন বললাম, আসলে কি ম্যাডাম জানেন, সত্যিটা বলতে গেলে আমি খুবই একটু ধার্মিক টাইপের ছেলে। মানে আমি একটু মানে ধর্ম ফলো করি, এবং বিয়ে শাদির আগে এই ধরনের নোংরা কাজগুলো করা আমার কাছে মনে এটা শরিয়াত মানে বিরোধী কাজ, আমি এটা করব না। তো এটা বলার পরে ম্যাডাম তখন একটা হাসি দিয়ে বলে যে ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করো, আমি আসতেছি। এটা বলে ম্যাডাম তখন ভিতরে যায়। ম্যাডাম ভিতরে যাওয়ার প্রায় 15 থেকে 20 মিনিট পরেই আমাদের তখন খাওয়া দাওয়া শেষ, আমি বসে আছি। আমি ভাবছিলাম যে ম্যাডাম হয়তো ভিতরে গেছে, ব্যাগটেক রেডি করতেছে, সম্ভবত আমার সঙ্গে এখন চলে যাবে। 15 থেকে 20 মিনিট পরে হঠাৎ করে কে জানে কলিং বেল টিপে, আমাদের বাসায় কলিং বেল টিপার পরে আমি তখন চিন্তা করলাম যে কী ব্যাপার, কে কলিং বেল দিল। তো তখন ম্যাডাম বেরিয়ে এসে রুম থেকে বেরিয়ে এসে দরজা খুলছে। খোলার পরে দেখলাম কি ম্যাডামের 2টা ছেলে একটা মেয়ে, মানে ইয়াং বয়সের 2টা ছেলে একটা মেয়ে, এবং সাথে একজন হুজুর,
ভিতরে ঢুকছে। ঢোকার পরেই মানে আমি তখন খুব অবাক। আমি জিজ্ঞেস করলাম ম্যাডামকে, ম্যাডাম কী হয়েছে? পরে বলে ভিতরে আসো। আমাকে ভিতরে নিয়ে বলতেছে এই পাঞ্জাবিটা পরো। তো যখন বলছে পাঞ্জাবি পরতে, আমি তখন একটু অবাক হয়ে বললাম যে পাঞ্জাবি পরবো কেন? পরে বলে পাঞ্জাবি পরো, কথা বাড়ায়ও না। আমি জানি তুমি যেটা মানে তুমি তো একজন ভালো ছেলে, আর ভালো ছেলে হওয়ার কারণেই তুমি বিয়ে ছাড়া কোনো রকমের খারাপ সম্পর্ক করবা না। তো ঠিক আছে, আমি তোমাকে আজকে বিয়ে করব। আমি বললাম যে আমি তোমাকে নিতে আসছি, স্যার বলছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, স্যার আপনার জন্য ওয়েট করতেছে, আমি আপনাকে নিতে আসছি, অথচ আপনি গেলে কী বলেন? পরে সে বলতেছে যে সুমন, তুমি আমার স্পষ্ট করে শুনে রাখো, আমি তোমার ওই লম্পট স্যারের কাছে যাব না, এবং তোমার ওই স্যারের অনেক পরকীয়া আছে, অনেক মেয়েদের সাথে উঠা বসা আছে, আমি ওর সংসার করব না। আমি বললাম ম্যাডাম দেখেন, আমার তো কিচ্ছু নাই, আমি খুবই গরিব, আর আপনি তো ভালো করেই জানেন আমার চাল চল কোনো কিছুই নেই, আপনি আমাকে বিয়ে করে কী পাবেন? বলে আমি কিচ্ছু পাবো না। এই যে বিল্ডিংটা দেখতেছো, এটা আমার বাবার, এবং এটার মালিকও আমার বাবা, এবং আমাদের আর কিচ্ছু লাগবে না, এখানের মধ্যে আমরা সুখে দুঃখে সারা জীবন থাকতে পারবো, আমি তোমাকে সারা জীবন ভরণ পোষণ দিতে পারবো। মানে আমারই কোনো কিছু বলার সুযোগ দিল না, এভাবে ধাক্কায় আমাকে তখন ওই কাজীর কাছে নিয়ে আসছে। কাজী বলতে ওই ইয়ের কাছে। তা আমার কাছে তখন কিন্তু কোনো আইডি কার্ড নেই, আমি তো কোনো ডকুমেন্ট নিয়ে আসি নাই, সবই তো বাসায়। তাই কাজী তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আপাতত কলমাটা পড়াই দিই, এরপরে প্রয়োজনে কালকে এসে কাবিনটা সম্পূর্ণ করব। কলমাটা পড়াই দিই। তো আমি তখন মানে আর কোনো কিছু বুঝে উঠতে পারলাম না, এবং ওই জায়গার মধ্যেই তখন ম্যাডামের সঙ্গে আমাকে কলমা পড়াই দিল। মানে কলমাও আমি ঠিকমতো পড়তে পারি না, ওই যা বলতেছে আমি মুখে মুখে কোনো রকম তব করতেছি। তো আবার ম্যাডাম কাজীকে বলতেছে ও তো আসলে বিয়ে করতে রাজি নাই, আমি একরকম জোর করে বিয়ে করতেছি, এজন্য ওর কথার মধ্যে একটু কাটছিট হচ্ছে, আপনি কিছু মনে করবেন না। এই কথা বলেই তখন ম্যাডামের সঙ্গে আমার বিবাহ হয়ে গেল। এরই মধ্যে যে দুইটা ছেলে ছিল এবং মেয়ে ছিল তারা সাক্ষী ছিল, এবং তারা গিয়ে ঘরের মধ্যে ফুল টুল দিয়ে বাঁশর ঘর সাজাইতে শুরু করছে। মানে আমাকে কোনো কিছু বলার সুযোগই দিল না, মানে আমি যে একটা মানুষ কিছু বলবো এর কোনো সুযোগ মানে আমি পাইলাম না। এবং রাত্রের মধ্যেই তখন ম্যাডামও তার ফোন বন্ধ করে দিছে, এবং স্যারও আর আমার ফোন টোন দেয় নাই। স্যারও সম্ভবত অন্য কোনো মেয়ের কাছে বা অন্য কোথাও চলে গেছে, এটা স্যারের নেশার। পরে আমাকে জোর করে একরকম বাসর করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি মানে তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব। এরই মাঝে বস বারবার ফোন দিচ্ছে, ম্যাডাম ফোন অন করার পরে তখনই ম্যাডাম বসের ফোনটা পিক করছে, রিসিভ করে বলতেছে মানে কী বলছে আমি এগুলো জানি না, জাস্ট এটাই বলতেছে যে আমাকে বিয়ে করে ফেলছে বা আমার সঙ্গে সংসার করবে, সে যদি আমাদের বাসার গেটের সামনে আসে তাহলে তাকে মেরে ফেলবে, আজকে তাদের বিয়ে হয়েছে, মানে আমাদের বিয়ে হয়েছে এটা বলে, এবং যেই সাক্ষীগুলো ছিল, ছেলে দুইটা ছিল মেয়ে ছিল, তাদের সঙ্গে তার হাজব্যান্ডের কথা বলাই দেয়, মানে তাদের সঙ্গে কথা বলাই দিতেছে। মানে আমি তখন আসলে মানে কী করব না করবো ঠিক বুঝতে পারতেছিলাম যে আরে আমার সঙ্গে কেন এগুলো হচ্ছে, ম্যাডাম তো আমার জীবনের কোনো কিছুই জানে না, কোনো পার্টই জানে না। তো এই করেই তখন সে তার হাজব্যান্ডের সঙ্গে কী কথা বলছে। আর বস কিন্তু ম্যাডামকে খুব ভয় পায়, আমি জানি বস কখনোই ম্যাডামের বাড়ির আশেপাশে আসবে না, এই যতই গালাগালি করুক বা যাই করুক দূর থেকেই কিন্তু কাছে আসবে না। এরপরেই ম্যাডাম আমার সঙ্গে রুমে গেছে। রুমে যাওয়ার পর দরজাটা আটকায় দিল। আমার তখন ভাই পুরো গলা শুকিয়ে গেছে, ভয়ে তখন আমার হাত পা কাঁপতেছে যে আল্লাহ আমি তো মুসলমানই না, মানে উনি আমার সঙ্গে এগুলো কী করতেছে। এবং একটা পর্যায়ে ম্যাডাম খুব ট্যালেন্ট ছিল, খুব চালাক ছিল। চালাক থাকার পরেই তখন ম্যাডাম ওই দিন আবার ম্যাডাম একটু নেশাও করে, মানে খুব রাগ ছিল তো, রাগের কারণে নেশাও করে। এবং আমাকে তখন মানে এভাবেই বলতেছে যে মানে আমাকে ডিরেক্টলি বলতেছে যে তুমি এমন কেন, বা এরকম করে আমার দিকে তাকায় আছে। পরে আমারে বলে কি তুমি কে, উনি এমনি বলতেছে। আমি বললাম যে সুমন। পরে বলে সুমন হোসেন তোমার নাম? আমি বললাম জি। পরে মানে জানি না যে আসলে বুঝার কোনো কথা না, কিন্তু তারপরেও ম্যাডাম কীভাবে বুঝে গেল, আমাকে বলে যে তুমি কি মুসলমান? যখন এটা জিজ্ঞেস করছে তখন ভাই আমার মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছে না, আমি তখন চুপ হয়ে গেছি। পরে আমাকে বলে বলো তোমার নাম কি মুসলমান সুমন, মানে তুমি কি মুসলমান? মানে আমার বডি দেখে ম্যাডাম তখন এটা আন্দাজ করে ফেলে এবং আমাকে বলে। তখন আমি চিন্তা করছি যে আর মিথ্যা বলা ঠিক হবে না, আমি এবার মিথ্যে বলতে আরও বিপদে পড়বো, কারণ একটা মিথ্যা আমাকে আজকে 1000টা মিথ্যার সম্মুখীন করেছে, একটা পাপ আমাকে 1000টা পাপের সামনে এসে দাঁড় করিয়েছে। সো আমি আর এই মিথ্যা বলাটা ঠিক হবে না, আমাকে এবার সত্যিটা বলতেই হবে। ফাইনালি আমি তখন ম্যাডামকে বললাম যে ম্যাডাম আসলে আপনাকে আমার এর আগেই বলা দরকার ছিল, বাট আমি বলতে পারিনি, আমি ভুল করে ফেলেছি ম্যাডাম, আসলে আমি মুসলমান না, আর আমার নাম সুমনও না, আমার নাম হচ্ছে সুকুমার রায়। মানে সব কিছু বলে দিলাম যে, এবং আমি আমার পুরনো ইতিহাস যা ছিল সবই তাকে বলছি যে আমি এইভাবে বিপদে পড়ে আপনার বাসায় আসছি, আর সত্যিটা ম্যাডাম বলতে পারিনি এই কারণে যে সত্যি বলতে গেলে ম্যাডাম আপনি কী করে ফেলেন বা কী করেন, আমি এই জন্য আসলে সত্যিটা বলি নাই। তো ম্যাডাম তখন একেবারে চুপ হয়ে আছে, তার ভিতরে কোনো রাগ ক্ষোভ বা অভিমান
কোনো কিছুই কিন্তু সে প্রকাশ করতেছে না, মানে জাস্ট একটা মুচকি হাসি দিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট করো, আমি আসতেছি। তো এটা বলে ম্যাডাম তখন বাইরের দিকে চলে গেছে, আমি তখন রুমের মধ্যে বসে আছি। বাইরে গিয়ে তার ফ্রেন্ডের সঙ্গে কী কথা বলছে আমি জানি না। আমি রুমে আসছি, আসার পরে ম্যাডাম তখন আমার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক করলো। সম্পর্ক করার পরে বলে যে তুমি রেস্ট করো, আমি তোমার মাথায় হাত বোলাই দিই। এই করে করে আমার মাথায় হাত বোলাই দিতেছে, আমি ঘুমাইতেছি। এর মধ্যে আমি প্রায় ঘুমিয়ে গেছি, মানে মোটামুটি ঘুমিয়ে গেছি। এবং ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমি মানে ব্যথায় লাফ দিয়ে উঠছি। লাফ দিয়ে উঠে দেখি কি যে খাটের মধ্যে রক্ত দেখে আমি তখন বলতেছি ম্যাডাম এটা আপনি কী করলেন? পরে আমারে বলে তুই তো হিন্দু ছিলি, তোরে মুসলমান বানাই দিছি, আমি তোরে মুসলমানই করাইছি। মানে মানে কেন উনি এই কাজটা করলো? আমি তখন শুধু রক্ত, মানে শুধু রক্ত। আমি তখন বললাম যে আপনি এটা কেন করলেন? এই কথা বলতে বলতে আমি মানে ওই জায়গার মধ্যে সেন্সলেস হয়ে যাই, মানে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি তখন দেখি আমি মেডিকেলে, একটা প্রাইভেট হসপিটালে, এবং আমার সব কিছু ব্যান্ডেজ করা। আমি খুব মানে কষ্ট করে চোখ মেলে তাকালাম, দেখলাম যে ম্যাডামের যে বান্ধবীটা ছিল আমাদের বিয়েতে, আর একটা ছেলে, দুজনেই আছে। তো আমাকে তখন বলতেছে যে তোমার কেমন লাগতেছে এখন? আমি বললাম হ্যাঁ কিছুটা ভাল লাগতেছে। পরে বলতেছে যে ঠিক আছে তুমি ঠিক হয়ে যাবা, তুমি মন খারাপ করো না, তুমি ঠিক হয়ে যাবা। এরপরে প্রায় ঘন্টাখানিক পরে তখন ম্যাডাম আসছে, মানে রোমা ভাবি। আসার পরে বলতেছে যে কী ব্যাপার, তোমাকে কী ডাকবো, সুমন না সুকুমার? এখন তো তোমাকে সুমন হোসেন ডাকতে পারি, তুমি তো এখন মুসলমান। আমি তখন বললাম যে আপনি এই কাজটা কেন করলেন, আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন? পরে বলে তুই এত বড় মিথ্যা কেন বললি? যাই হোক, তোর হসপিটাল আনছে, তোর চিকিৎসা করাবো, তোরে ভালো করব, তবে যেন আর কোনো মেয়ের জীবন তুই নষ্ট করতে না পারিস, এই জন্য তোর এই অবস্থা করে দিয়েছি। কারণ তুই এর আগে বললি স্বাতী নামের একটা মেয়ের জীবন নষ্ট করছিস, তার হাজব্যান্ডকে খুন করছিস। এবং আমি তার হাজব্যান্ডকে খুন করি নাই ম্যাডাম। বলে অবশ্যই তুই খুন করছিস। এরকম করে সে আমাকে ফোর্স করতেছে, আমাকে খুনি বানাচ্ছে। তারপরে বলে যে ঠিক আছে, আর সেকেন্ডলি হচ্ছে আমার জীবনটা নষ্ট করলি, তুই আমাকে আগেই বলা দরকার ছিল। তুই দেখতে শুনতে এতটা সুন্দর, লম্বা, ফর্সা, যে কোনো মেয়ে তোর জন্য পাগল হয়ে যাবে, যার কারণে তোর আমি এই ক্ষতিটা করে দিলাম যেন আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে না পারিস। তবে এটা সত্যি, সে আমাকে মেডিকেলে ভর্তি করিয়ে আমার সম্পূর্ণ খরচ কিন্তু সে দেয়। আমি সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত একদিন দুদিন নয়, প্রায় 3 মাসের মতো আমি মেডিকেলে থাকি। এবং 3 মাসে আমার সম্পূর্ণ চিকিৎসার ভার সে বহন করে, এবং নলের মাধ্যমে আমি তখন প্রস্রাব করতাম। একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমি তখন মোটামুটি সুস্থ হই। এবং সুস্থ হওয়ার পরেই তখন সে আমাকে বলে যে মানে আমি যখন সুস্থ হয়ে যাই, তখন আমি ভেবেছিলাম কি যে আমি যদি সুস্থ হই তাহলে হয়তো সে আমাকে গ্রহণ করবে, বা আমাকে মেনে নিবে, বা আমার সঙ্গে সে থাকবে। এইরকম একটা চিন্তাভাবনা আমার ছিল। কিন্তু আমি সুস্থ হওয়ার পরে দেখলাম কি যে না, আসলেই সে আমাকে গ্রহণ করে না, এবং সে জাস্ট আমাকে এত বড় ক্ষতিটা করলো, জাস্ট আমাকে হসপিটালে রেখে আমার চিকিৎসাটা করাই দিছে। তো সুস্থ হওয়ার পরে তখন আমার ভাই চারদিকটাই বেশ অন্ধকার লাগতেছে, আর কোনো কিছুই ভাল লাগতেছে না, যে আমার জীবনটা কেন এরকম হয়ে গেল। জীবনের হিসাবটা তখন আর মিলাতে পারতেছিলাম না। তখন চিন্তা করলাম যে যেটা হবার সেটাই হবে, আমি আমার বাড়িতে ফিরে যাব। আমার ফ্যামিলির কারোর সাথেই কিন্তু তখন পর্যন্ত আমার কোনো যোগাযোগ নাই, কারোর সঙ্গে কোনো কন্ট্রাক্ট নাই, কে কোথায় আছে না আছে, বাবা মা বেঁচে আছে কি মরে গেছে, আমি বহু বৎসর বাড়ির বাইরে, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই। তারপর চিন্তা করলাম যে এভাবে তো আর কোনো জীবন কাটতে পারে না, আমি আমার পরিবারের কাছে ফিরে যাব। মানে পরিবারের কাছে ফিরে যাব, জেল হোক, ফাঁসি হোক, যাই হোক, যেটাই হোক, আমি সেটাই মাথা পেতে নেব। আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই। তারপরেও বিনা অপরাধে যদি আমাকে জেল খাটতে হয়, আমি জেল খাটবো। এরপরেও আমি এই নোংরা শহরে আর থাকবো না। এই চিন্তা ভাবনা করে আমি তখন বাড়ির পথে রওনা দিলাম। আমার চিরচেনা, আমার জন্মভূমি, আমার মাটির এবং মায়ের টান, আমি রংপুরে রওনা দিলাম। আমি আমার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরই যে সত্যটা জেনে আমি অবাক হয়ে গেলাম, তা হলো আমি বাড়িতে যাওয়ার পরে জানতে পারি যেই দীন ইসলামকে হত্যার ভয়ে আমি বাড়ি থেকে পালালাম, সেই দীন ইসলাম হত্যার মূল আসামি হলো তার আপন চাচাতো ভাই, মানে দীন ইসলামের আপন চাচাতো ভাই। সেটা প্রমাণও হয়েছে, এবং সেই ছেলে রিমান্ডে যাওয়ার পরে স্বীকারও করছে, এবং এটা তাদের একটা পারিবারিক জায়গা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব ছিল, সেখান থেকে মার্ডারটা করা হয়। আর সাথীর অন্যত্রে বিয়ে হয়ে যায়, এখান থেকে সাথীকে আরেক জায়গায় তারা বিয়ে দিয়ে দেয়, এবং সাথীর ঘরে একটা পুত্র সন্তানও আছে। আর আমার আব্বা ত্যাগ করে, মানে দেহ ত্যাগ করে, আর আমার মা আছে, আর বাকিরা সবাই আছে। আমার আব্বা তো মোটামুটি পরিবারের জন্য কিছু টাকা ইনকাম করতো, বাবার উপরেই মানে গোটা পরিবারটা চলতো।
বাবা দেহত্যাগ করলো, মা তখন ভাইদের উপরে খাচ্ছে। আমি তো তখন পুরো বেকার, আমার কাছে কোনো টাকা নেই এবং আমার মেডিসিন খাওয়া লাগতেছে। আমার যেই সমস্যাটা হয়েছে এটার জন্য মাঝে মাঝে ব্যথা উঠে ওষুধ খাই, কিন্তু এই সমস্যাটার কথা আমি কারো কাছে বলি নাই, মানে কাউকে বলতে চাই না। এবং এটি কিভাবে বলবো বলেন, তা থেকে বলার মতো কোনো কথা। তারপরে এরকম করেই বাড়িতে থাকতেছি। একটা পর্যায়ে দেখলাম যে চলতে পারি না, খাবার পাই না, ঠিকমতো থাকতে পারি না, এবং আমি খাইলে পর আমার মা খেতে পারে না। আমার ভাইদের ঘরে মা যখন, মানে দাদাদের ঘরে মা যখন খেতে যেত, দেখা যায় মা আমার জন্য খাবার চুরি করে আনতো, চুরি করে এনে আমাকে খেতে দিত। এই সব কিছু তখন আমাকে খুব কষ্ট দিচ্ছিল, আমি তখন ভীষণ রকমের কষ্ট পাচ্ছিলাম। এবং একটা পর্যায়ে তখন চিন্তা করলাম যে এভাবে তো আর হতে পারে না, এভাবে হতে পারে না। এই কথা ভেবে আমি তখন চিন্তা করলাম এখান থেকে চলে যাব। তা রংপুর থেকে এই সময় কোথায় যাব, কি করব, কোনো কিছু বুঝতে পারছিলাম না। তারপরেও আমি আবারও চিন্তা করলাম আমি আমার ঢাকায় পুরনো ঠিকানায় ফিরে আসব। আমি তখন ঢাকায় এসে আগে যেই হোটেলে কাজ করতাম ওই হোটেলের কিছু স্টাফদের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের মাধ্যমে আমি তখন আরেকটা হোটেলে কাজ নেই। এবং ওই হোটেলটা একটু মোটামুটি ভালো ছিল, এবং আমার শারীরিক অসুস্থতার কথা জানতে পেরে হোটেলের যিনি ম্যানেজার ছিলেন তিনি আমাকে একটা ভালো কাজ দেয়। মানে ভালো কাজটা হচ্ছে কি, মানে এটা একটা, মানে আপনার এক কথায় বলতে গেলে একটা ভিআইপি হোটেল ছিল। তো আমার কাজ ছিল হচ্ছে গেইটে, মানে আমি গেটের এক কথায় বলতে গেলে সিকিউরিটি টাইপের একটা কাজ ছিল। ধরেন গেস্ট আসছে, আমি গেট খুলে দিছি, আবার গেস্ট বের হওয়ার সময় গেট টান দিয়ে সালাম দিয়েছি, মানে এক কথায় আমার চাকরি ছিল গেটে। আমি তখন গেটে কাজ করতেছি, বেতন পাইতেছি, আবারও মোটামুটি একটু ভালো অবস্থানের দিকে চলে গেছি। পুরনো অতীত, পুরনো স্মৃতি বা পুরনো যা কিছু আছে সব কিছু প্রায় ভুলে গেছি। ভুলে নিজের মতো করে এখানে কাজ কাম করতেছি। কিন্তু আমার হোটেলের স্টাফ যারা আছে এরা সবাই কিন্তু আমার এই সমস্যার কথাটা জানে যে আমি নল দ্বারা প্রস্রাব করি এবং আমার এই শারীরিক অক্ষমতার কথা। তো সবার সঙ্গেই তখন উঠা বসা, কাজ কাম করা। কিন্তু সেদিকে ওই যে রোমা ভাবি বা রোমা ম্যাডাম, এরপরে আমার যে স্যার ছিল তাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, এবং টোটালি আমি সম্পূর্ণ যোগাযোগ তাদের সঙ্গে বিচ্ছিন্ন করে দিই। কারণ স্যার যদি আমাকে পায় সেও আমাকে মারবে, আর ম্যাডাম তো আমাকে বলেই দিয়েছে যে ম্যাডাম আমাকে যদি কোথাও পায় তাহলে ভাড়াটিয়া কিলার দিয়ে ম্যাডাম আমাকে খুন করে ফেলবে, এভাবে তো আমাকে ম্যাডাম বলেই দিয়েছে। সো আমার তো আর সেই এলাকাতে যাওয়া পসিবল না। আমি তখন আমার মতো করে চারদিকে কাজ কাম করতেছি, মানে কাজ কাম করি বলতে হোটেলে কাজ করি। এভাবে হোটেলে প্রায় আমি 1.5 বছরের মতো কাজ করি। 1.5 বছর কাজ করতে করতে হোটেলের সব স্টাফদের সঙ্গে আমার তখন একেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। সবাই আমার সঙ্গে ফ্রেন্ডলি সম্পর্ক, আমার সঙ্গে উঠা বসা সব কিছুর মধ্যে একদিন রাতের বেলায়, বৃহস্পতিবার রাতের বেলায় তারা সবাই মিলে বলতেছে চল আমরা হোটেলে যাব। মানে আমরা সবাই স্টাফ ছিলাম এখানে, এবং মোটামুটি প্রায় কয়েকজন বিবাহিত আর বাকিরা অবিবাহিত। সবাই তখন বলতেছে চল হোটেলে যাব। হোটেলে মানে বলতে গেলে খারাপ মেয়েদের কাছে যাবে। তারপরে আমি বললাম যে না আমি যাব না, যেহেতু আমি যাই আবার কী করবো ভাই, আমি তো শারীরিকভাবে অক্ষম। পরে বলতেছে না সবাই যাবে, সুকুমার তোমারও যাওয়া লাগবে। আরে না রে ভাই আমি যাব না, তোমরা এগুলো কী বলতেছো, আমি যাব না। পরে বলে না 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 তোমাকে যেতেই হবে, মানে আমাকে তখন তারা জোরাজোরি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি বললাম ভাই আমি গিয়ে কী করব। তো এখানে একজন বলতেছে ভাই গিয়ে তুমি গল্প করবা মেয়েদের সঙ্গে, তোমার কিছু করা লাগবে না। এই করে আমাদের মানে হোটেলেরই একজন তখন সবার জন্য এক একটা করে মেয়ে কন্ট্রাক্ট করে এক একটা রুমে চলে যায়। আমিও তখন একটা রুমে ঢুকলাম। তো ভাগ্যের কি পরিহাস দেখেন, আমি যেই রুমটাতে ঢুকলাম ওই রুমের মেয়েটাই কিন্তু সবচেয়ে সুন্দর ছিল। মানে এই হোটেলের মধ্যে ওই মেয়েটাই ছিল সবচেয়ে সুন্দরী, আর বাকিগুলো কিন্তু অতটা সুন্দর না। মানে আমি পরে যেটা মানে বুঝতে পারছি আর কি। আমি ঢোকার পরে আমি তো গিয়ে খাটে বসে আছি, অ্যান্ড বসে থাকার পরে মেয়ে আমার সঙ্গে কথা বলতেছে, মানে আমার সঙ্গে জিজ্ঞেস করতেছে। তো আমি তো কোনো কিছু করি না। পরে আমি যখন বেরিয়ে যাব মেয়ে আমার ধরছে, ভাই কী ব্যাপার বেরিয়ে যাচ্ছেন কেন? আমি বললাম দেখেন আসলে আপনাকে কি বলবো, আমি একটু গল্প করব, আমার গল্প শেষ হওয়ার পরে যদি আপনার কোনো কিছু করার বা বলার থাকে তাহলে বলেন, আর প্রয়োজনে আমি আপনাকে টাকা দিব। আমি তখন এক্সট্রা অনেকগুলো টাকা ছিল আমার পকেটে, আমি তার এক্সট্রা অনেকগুলো টাকা দিছি। মেয়েটাও টাকাগুলো নিল, নেওয়ার পর আমি তখন তারে বললাম যে একদম পুরো ঘটনাটা আমার সঙ্গে, মানে একদম শুরু থেকে আপনার কাছে এতক্ষণ যা বলছিলাম আমি প্রায় 40 মিনিটের মতো তার কাছ থেকে সময় নিয়ে আমি সব কিছু তাকে বলি। এবং সব কিছু বলার পরে মেয়েটা, আমি তখন থেকে মেয়েটাতে কান্না শুরু করে দিয়েছে। উনি কান্না করতেছে, কান্না করতে করতে আমাকে বলতেছে যে আপনার নাম তো সুকুমার রায় তাই না? আমি বললাম হ্যাঁ। বলে আপনি কি সুমন হোসেন নামটা ব্যবহার করছেন? আমি বললাম হ্যাঁ আমি সুমন হোসেন নামটা ব্যবহার করছি। মেয়েটা তখন আমাকে বলতেছে যে আমি যদি আপনাকে সুমন হোসেন বানিয়ে দেই তাহলে কি আপনি খুশি হবেন? আমি বললাম যে দেখেন সুমন হোসেন আর সুকুমার রায় নামের মাঝে তো আমার আর কোনো কিছু যায় আসে না, আমি এই নাম নিয়ে তো আর কোনো কিছু বলতে চাই না। আমি যা হারাইলাম সবই তো আমার জীবন থেকে হারিয়ে ফেললাম, আমি তো এখন আর কিছু না, না হবে আমার সংসার, না হবে বাচ্চা কাচ্চা, আমার তো কিচ্ছু হবে না।
মেয়েটা বলে, আপনি এখন চাকরি করেন, আপনার মাও নাই, হিসাব করলে বাবা নাই, মাও নাই, এবং আপনি তো মানে খুবই ছন্ন ছাড়া। আমি যদি আপনাকে বিয়ে করি, আপনি আমাকে বিয়ে করবেন? এমনি ডাইরেক্ট বলতেছে। তা আমি অবাক হয়ে তার দিকে তাকায় বলতেছে, আপনি এটা কী বলতেছেন? আপনি আমারই বিয়ে করে কি পাবেন? বলে, আমি আপনাকে বিয়ে করে কিছু পাবো না সেটা আমি জানি, তবে আপনিও তো আমাকে বিয়ে করে কিছু পাবেন না। আমি বললাম যে, তাইলে তো বললাম আমাদের বিয়ে করার দরকার কি? মেয়েটা বলে যে, না, আমি আপনার মতো একটা মানুষকে বিয়ে করে ভালোর পথে আসতে চাই। যদি আপনি মুসলমান হন এবং আপনি যদি মুসলিম ধর্ম গ্রহণ করেন, তাহলে আমি আপনাকে বিয়ে করব এবং আপনার সঙ্গে আমি বাকি জীবনটা থাকব। আমি বহুদিন ধরে খারাপ লাইনে কাজ করেছি, যার কারণে আমার কাছে অনেক টাকা আছে। সেই টাকাগুলো দিয়ে আমি কিছু একটা করব এবং আপনাকে নিয়ে বাকি জীবনটা থাকব। আমি বললাম, এটা তো তুমি গল্প সিনেমার কথা বলতেছো, এটা কিভাবে সম্ভব? আমার মাঝে তো কিচ্ছু তুমি পাবা না। মেয়েটা বলতেছে, আমার কিচ্ছু লাগবে না। আপনি বলেন আপনি মুসলমান হবেন তো? আপনি যদি ওয়াদা করেন আপনি মুসলমান হবেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন এবং আপনি আমার সঙ্গে সংসার করুন, আমি এই খারাপ লাইনটা ছেড়ে দিব। তো আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখি। বলে, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। তা আমি আমার ফোন নাম্বারটা দিলাম এবং এই মেয়ের ফোন নাম্বারটা আমি নিয়ে আসছি। বাসায় আসছি, আসার পরে আমাদের যে হোটেলের ছাদ আছে, ছাদের উপরে গিয়ে আমি চুপচাপ বসে আছি। মানে আসার সময় কিন্তু সবাই জিজ্ঞেস করছে, সুকুমার তুমি কী করছো একটু বলো তো রুমে গিয়া, মানে ওরকম করে দুষ্টামি করতেছে। রুমে বসে মানে ছাদে গিয়ে আমি তখন একদম সোজা আসমানের দিকে তাকিয়ে আছি। সেদিন আসমানে প্রচুর তারাদের মেলা বসেছিল। ইয়া বড় একটা চাঁদ ছিল, মনে হয় যেন চাঁদ তারার মিটিং চলতেছিল। আকাশের দিকে তাকিয়ে আমি মনে মনে চিন্তা করলাম, আমার জীবন তো শেষ। আমি ধর্ম, বর্ণ সব কিছুর পরিশেষে আমি একটা মানুষ। এই মেয়েটা যে একটা পতিতা, ধরেন আমি যদি হিন্দু হই, তাহলে হিন্দু ধর্মেও তো নাই যে পতিতালয়ে একটা মেয়ে খারাপ কাজ করবে। এটা তো হিন্দু ধর্মেও ভালোভাবে দেখে না এবং এটা হিন্দু ধর্মেও পাপ। ঠিক একইভাবে মুসলিম ধর্ম তো এটা মহাপাপ। তো আমি যদি যে কোনো ধর্মের মানুষই আমি হই, আমি যদি একটা পাপ কাজ থেকে একটা মেয়েকে ভালো পথে আনতে পারি, তাহলেই তো আমার জন্য ভালো। এই চিন্তা ভাবনাগুলো করতে করতেই মেয়েটা তখন আমাকে ফোন করে বলে, কী ব্যাপার সুমন হোসেন, আপনার সিদ্ধান্ত কী? আমি বললাম, আমার সিদ্ধান্ত, আমি আপনাকে বিয়ে করব। এটা বলার পরে মেয়েটা বলে, আলহামদুলিল্লাহ, তাহলে কালকে আপনি অমুক জায়গায় চলে আসেন। আমাকে একটা জায়গার ঠিকানা দেয়। আমি রাতে ঘুমাই, সকালে ঘুম থেকে উঠে আমি তখন আর হোটেলে যাই না, হোটেল থেকে ছুটি নিয়ে আমি সেই পথে রওনা দিলাম। যখন যাচ্ছিলাম তখনও মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে যে মেয়েটা আসলেই কি রয়েল, আসলেই কি ঠিক, নাকি আমাকে ধরে মারবে, মানে আমাকে আমার ক্ষতি করবে। মানে তখনও আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না। তারপরেও আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে আমি তখন এই মেয়েটার সঙ্গে দেখা করতে যাই এবং যাওয়ার পরে প্রথমেই সে আমাকে মুসলমান বানায়। ইসলাম ধর্ম অনুযায়ী যেভাবে কলমা পড়ানো হয়, একজন মানুষকে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মতে আনা হয়, মেয়েটা আমাকে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মতে নিয়ে আসে এবং মুসলিম ধর্মতে আনার পরে আমাকে নিয়ে এসে সংসার করবে এরকম একটা পরিকল্পনা করে একটা বাসাও ঠিক করে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করি এবং তার সঙ্গে একটা বাসাতে উঠি। ওই বাসার মধ্যে আমি তার সঙ্গে থাকতে শুরু করি। বাসার নিচেই তখন ও আমার জন্য একটা দোকান করে দেয়। পান, সিগারেট, প্রথমে পান সিগারেট ছিল, এরপরে আরও মুদির মালামাল ছিল। পরে আস্তে আস্তে পান যেটা ছিল এটা বন্ধ করে দিয়ে মুদির মালামালগুলো দিয়ে তখন দোকানটা অনেকটা বড় করে ফেলে। আমরা প্রায় 24 লক্ষ টাকা আপনার অ্যাডভান্স করি দোকানটা নেওয়ার জন্য এবং এই টাকাটা সম্পূর্ণ শান্তা দেয়, মানে মেয়েটার নাম ছিল শান্তা। শান্তার দেওয়া 24 লাখ টাকা দিয়ে আমরা তখন দোকানটা কন্ট্রাক্ট করি, দোকানটা ভাড়ায় নিই এবং নিয়ে আমি তখন এই দোকানটাতে ব্যবসা শুরু করি। মানে সর্বশেষ প্রথম তো ছোট আকারে দিয়েছিলাম এবং এটাতে কয়েক বছর করে তারপরে বড় করে দিই এবং বড় করে প্রায় 24 লক্ষ টাকার মতো আমাদেরকে সালামে দিতে হয়, দিয়ে ব্যবসাটা শুরু করি। এবং আজকের এই দিনে আসার পরে আমার মানে আস্তে আস্তে করে ব্যবসা গ্রো করতে 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 একটা খুব ভালো একটা ওয়েল স্টেপ পর্যায়ে আমি তখন চলে আসি এবং আসার পরে অনেক ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলি এবং আমি একটা নয় পরে 3টা দোকান আমি করি। 3টাই আমার মুদির দোকান এবং খুব বড় বড় দোকান, ওই মহল্লার মধ্যে সবচেয়ে বড় দোকানগুলোর মধ্যে এগুলা। তারপরে আমি ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়াতে কথাবার্তা বলার পরে সেখানকার ডাক্তাররা তখন আমাকে যেতে বলে। আমি তখন শান্তাকে নিয়ে যাইলে পরে তারা তখন বলে যে হ্যাঁ, আমি এখনও বাবা হতে পারবো এবং আমার যেই সমস্যার তারা এটা সমাধা করতে পারবে। তো অনেক টাকা ব্যয়ের মাধ্যমেই তখন আমার চিকিৎসা হয় এবং দীর্ঘ বছর আমি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম এবং চিকিৎসা হওয়ার পরে সেখানকার ডাক্তার যারা ছিল তারা বলেছিল যে আমি বাবা হতে পারবো এবং বাবা হওয়ার সক্ষমতা আমার আছে। এটা বলার পরে আমি সেখান থেকে ইন্ডিয়া থেকে আমার অপারেশন সম্পূর্ণ করে মানে একেবারে
মানে একজন পুরুষ হয়েই আমি ইন্ডিয়া থেকে ফিরে আসি এবং আমার স্ত্রীর সঙ্গে আমি তখন খুব ভালোভাবে সম্পর্কে জড়াতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সন্তান হওয়ার কথা যদিও ডাক্তার বলেছিল, কিন্তু আমাদের কোনো সন্তান হয়নি। আমি কখনো পরীক্ষা করাইনি আমার স্ত্রীর কোনো সমস্যা আছে কিনা, আমার এত কোনো আপত্তি নেই। কিন্তু আজ বিশ্বাস করেন আমি একজন গর্বিত মানুষ। আমি নিজে একটা মাদ্রাসা দিয়েছি এবং ওই মাদ্রাসাটা আমি চালাই এবং ব্যবসা বাণিজ্য করে আজ পর্যন্ত বহু মানুষকে সাহায্য সহযোগিতা করেছি এবং আজও গর্ব করে বলি আমার ভালো লাগে আমার মা আমার ঘরে আসে, আমার মা জানে আমি মুসলমান হয়ে গেছি, তারপর আমার মায়ের মনে কোনো দুঃখ নেই। আমার মা আমার বাড়ি আসে, আমার ভাইদের সবাইকে আমি রংপুরে ভালো ভালো জায়গায় ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিয়েছি, আমার গোটা পরিবারটাকে আমি পরিবর্তন করেছি এবং আজ আমি খুব ভালো একটা অবস্থানে আছি। আমি আপনার গল্পগুলো রাত জেগে শুনে আমার ভালো লাগে, সেখান থেকে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর কিছুটা আপনাকে জানালাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন, তবে হ্যাঁ আমি আমার স্ত্রীর পরিচয়টা লুকানোর জন্য আপনাকে অনুরোধ করবো যে আপনি কিছুটা নাম ঠিকানা পরিবর্তন করবেন। ভালো থাকবেন আপন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই সুমন হোসেন সুকুমার রায় ওর উপর সুমন হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহ বলে যে বান্দা আমি তোমাকে দেওয়ার জন্য বসে আছি, আমি তোমাকে দেওয়ার জন্য বসে আছি, বান্দা তুমি আমার কাছে চাও। দেখেন, একটা মা যখন সকালবেলা বাইরে কাজ করতে যায় সন্তানটাকে ঘরে রেখে যায়, মা কিন্তু মাঝে মাঝে ভুলে যায় যে সন্তানকে দুধ খাওয়াতে হবে। সন্তান যখন চিৎকার দিয়ে ওঠে মা তখন দৌড়িয়ে এসে, মা তখন মনে হয়ে যায় আমার সন্তানকে তো আমি দুধ খাওয়াইনি, সে তখন ঘরে এসে সন্তানকে দুধ খাওয়ায়। ঠিক তেমনি আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহ দিতে বসে আছে। আল্লাহ বলে বান্দা তুমি চাও, আমরা চাইতে লজ্জা পাই, আমরা ভাবি এত কিছু আল্লাহর কাছে চাইবো, আল্লাহ কি আমাকে দিবে? আরে ভাই, আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? হিন্দু জেলে সুকুমার রায় হয়ে গেলেন সুমন হোসেন, এবং শুধু তাই নয়, তিনি রাজধানী ঢাকার বুকে এক প্রতিষ্ঠিত ব্যবসায়িক, হাতে কোনো কয়েকটা ভালো মানুষের মধ্যে তিনিও একজন। এবং অর্থকরীর হিসাব করতে গেলে তিনি আমাকে যেটা জানালেন, তিনি প্রায় বর্তমান সময়ে কয়েক কোটি টাকার মালিক। হে মহান আল্লাহ, তোমার কাছে কোনো কিছুর অভাব নেই, তোমার কাছে শুকরিয়া আদায় করি। এবং আপনারা যারা গল্পটা শুনেছেন কেমন লেগেছে আপনারাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং গল্পটি কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।